প্রেম ফোয়ারা। আমিরা আহমেদ। দুটো চোখ দেখেই ক্রাশ খেয়েছিস, ওটাকে খুঁজবি কেমনে? এই কথাটা বলল আমার ফ্রেন্ড নয়না। দুটো চোখ কেন, তার পা দেখেও ক্রাশ খাইতে পারি বলল আজরা। নয়না হলো আমার বেস্ট ফ্রেন্ড। আমরা একই স্কুল কলেজ, এমনকি একই ভার্সিটিতে পড়ছি। বর্তমানে আমরা ড্যাফোডিল ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টারে পড়ছি। ক্লাস শেষে আমরা ভার্সিটির বাসে উঠে পড়লাম। আমাদের বাসা ভার্সিটি থেকে দূরে, তাই বাসে করেই যেতে হয়। আনমনে আজরা কি যেন ভাবছিল। হঠাৎ নয়নার ডাকে ধ্যান ভাঙল। নয়না বলল, বাস থেমে গিয়েছে, এখন নামতে হবে। নয়নার বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি। আজরা হাঁটছিল আর ভাবছিল, কেউ কি আসবে আমার এই অন্ধকার জীবনে আলো হয়ে। ভাবতে ভাবতেই বাসায় চলে এলাম। কলিং বেল চাপতেই খুলে দিলেন দরজা আমার সো কল্ড মা আজিজ আকবর এর দ্বিতীয় স্ত্রী সায়রা। আমার মা রেহানা মারা গেছেন আমার জন্মের সময়, তারপর থেকেই এই নরবরে জীবন আমার। খাবার টেবিলে বাবা আর ছোট সৎ বোনকে হাসি খুশি কথা বলতে দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম, বাবা চেঁচিয়ে উঠল, খাবারটা খাবে নাকি? আজকেও খেয়ে এসেছো? আমি খেলাম কি খেলাম না সেটা না জানলেও চলবে বলেই রুমে গিয়ে দরজা আটকে দিলাম। এমন সময় ফোন বেজে উঠল। ধরতেই নয়না বলল, খাগড়াছড়ি যাব কালকে, আমার খলামনির বাসায় যাবি? আমি তোর জন্য টিকিট কেটে রাখছি, 8টায় বাস স্ট্যান্ডে আসিস বলেই কেটে দিল। আধা ঘন্টা পার হয়ে গেছে, বাস ছাড়ার নাম নেই। বিরক্ত হয়ে বসে আছে মাস্ক ও ক্যাপ পরা এক যুবক। হঠাৎ পাশের সিটে বসে পড়ল আজরা। সামনের সিটে নয়না ও তার মা। আজরা পড়ল অস্বস্তিতে। তবে একটু ভালো করে দেখেই চিনতে পারল, এই সেই ত্রাস খাওয়া চোখ। কিছুদিন আগে রাস্তায় জ্যামে একটা গাড়িতে দেখেছিলাম। আমি তো খুশিতে আসমানে। মেহমেদ পাশের মেয়েটার ভাবভঙ্গি বুঝার চেষ্টা করছে। আজকেও বেশ ঠান্ডা গাড়ি চলছে। আজরা নয়নাকে মেসেজ করে জানালো পাশের ছেলেটার কথা। দোস্ত তুই নাম্বারটা নে প্লিজ, এখনই সুযোগ। আমি তো ছ্যাঁচড়া না, আগে একটু ভাব নিয়ে নেই। সিনেমার মতো ও এমনিতেই নাম্বার দেবে। মেসেজ সেন্ড করেই চোখ বুঝল আজরা। মুখে কিছু বিরক্ত করছে। চোখ খুলতেই দেখতে পেল মেয়েটার চুল আছড়ে পড়ছে মুখের ওপর। মিষ্টি ঘ্রাণ মাতাল করে দিচ্ছে যেন। আলতো করে চুলগুলো কানে গুজে দিল যেন সে অজান্তেই ডুবে গেছে এক ঘোরে। নয়নার ডাকে ঘুম ভেঙে যায় আজরার। কিরে চল, নামতে হবে তো। ঘুম চোখে পাশে তাকাতেই দেখলাম উনি নেই। নামটাও জানা হলো না। বাস থেকে নেমে রিকশায় উঠলাম, গন্তব্য শান্তিনগর। মেহমেদ আহমেদ, ক্যাপ্টেন অফ আর্মি। জিম করা বডি এবং ক্লিন শেভ, হট লুক, আর কি লাগে মেয়েদের ক্রাশ হতে। বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা মারা গেছেন, মাকে নিয়ে ছোট সংসার। ফোন বেজে উঠলে মা লেখা দেখে রিসিভ করল মেহমেদ। আমিনা বেগম হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করলেন, পৌঁছে গেছিস বাবা? জিমা, কোয়ার্টারে এসে ফ্রেশ হলাম, নিজের খেয়াল রেখ বলেই কেটে দিল মেহমেদ। আজ সকাল একটু বেশিই অন্যরকম। একে পাহাড়ি এলাকা, সাথে শীতের আমেজ। কুয়াশার চাদর সরিয়ে এক চিলতে রোদ উঠেছে। আজকের দিনটা ভ্রমণ করলে কেমন হয়? আজরা ঘুমু চোখে উঠে বসল। আজরা চোখ মেলতেই দেখল নয়না কফি হাতে দাঁড়িয়ে আছে। নয়নার খালামনির বাসা থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে লাগলাম আমরা দুজনই। সামনের একটা ক্যাফেতে ঢুকলাম। পাহাড়ি রাস্তার পাশেই এই ক্যাফে, এত মনোরম যে মনে স্নিগ্ধতা বয়ে আনে। মেহমেদ মর্নিং ওয়াক শেষে পাশের ক্যাফেতে ঢুকল। এতক্ষণ নয়না আর আজরার গল্পে মেতেছিল। কারো কফির অর্ডার শুনে পেছনে তাকালো। আনমনে কেউ বসে ফোন স্ক্রুল করছে। আমার কেমন চেনা চেনা লাগছে। তড়িগড়ি করে উঠে দাঁড়ালো আজরা। তুই কি চিনিস ওকে? নয়না বলে ফেলল। আমার ক্রাশ হতে পারে, আগে একটু পরখ করে দেখে আসি। তুই থাক এখানে। এই দাঁড়া, গিয়ে আবার ঠেঙ্গানি খেতে পারিস বলেই থামলো, কারণ জানেই ও থামার মেয়ে না। ইতিমধ্যে কল আসলো আজরার ফোনে। স্ক্রিনে আব্বু লেখা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুমুস সালাম, কেমন আছো তোমরা? আজরা কোথায়? আপনার মেয়ে আপনার জামাইকে পটাতে গেছে, মনে মনে বলল নয়না। ওয়াশরুমে গেছে আঙ্কেল, আমরা ভালো আছি, ও আসলে কথা বলে নেবেন। আজরা গিয়ে ঠুট কর বসে পড়ল টেবিলে। মেহমেদ বিরক্ত হয়ে বলেই ফেলল, কি সমস্যা আপনার? ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন? আনসার মি। আর এভাবে অনুমতি ছাড়া বসলেনই বা কেন? এই মাস্কটা একটু পরবেন প্লিজ। কেন, কি দরকার? মাস্ক পরতে যাব কেন? আর আমি আপনাকে চিনি না জানি না, বিরক্ত করছেন কেন? ম্যানার্সলেস মেয়ে মানুষ। আজরা শুধুই মেহমেদকে দেখে যাচ্ছে, তবে শেষের কথা শুনে খেপে গেল আজরা। শুনুন মিস্টার ম্যানার্স, আমার পার্সে থাকে, যখন দরকার কাজে লাগাই। আপাতত কাজে লাগবে না। মেহমেদ উঠে দাঁড়ালো। ওয়েটার এসে বলল, স্যার আপনার কফি। আপনার কফি? এই ম্যাডামকে দিন বলেই যাওয়ার জন্য পা বাড়াতেই হাত দিয়ে পথ আটকালো আজরা। মিস্টার ক্রাশ, এইভাবে আপনি যেতে পারেন না। অন্তত আপনার নাম বা ফোন নাম্বার প্লিজ দিয়ে যান প্লিজ। ইডিয়েট বলেই হনহন করে বেরিয়ে গেল মেহমেদ।
কোথায় খুঁজব তাকে, নাম ঠিকানা কিছুই জানি না, এসব ভাবছে আজরা। কি হয়েছে, খাচ্ছ না কেন মামুনি, বলল নয়নার খালাম্নি। কিছু না আন্টি, এই তো খাচ্ছি। রাতে ফেসবুক স্ক্রুল করছে আজরা, দুজনের মিশন মিস্টার ক্রাশ। যদি তার আইডি পাওয়া যায়। নয়না ভাবছে এই মেয়ে কি সত্যি প্রেমে পড়েছে, আগে তো ওর কখনো কোন ছেলের প্রতি ইন্টারেস্ট ছিল না। মানুষ বাঁচে আশায় আর আমি বাঁচি ক্রাশের ভাবনায়। বাবার ফোন পেয়ে আমার ভাবনা জলে ভেসে গেল। কেমন আছো, একবার কি কল করা যায় না, বললেন আজিজ। কেন আমাকে কল করতে হবে, আমায় তোমার ফ্যামিলি তো আছেই তোমার খোঁজ খবর নেওয়ার জন্য। তুমি কিন্তু একটু বেশিই আমাকে অবহেলা করো, এটা কিন্তু ঠিক না। আজরা কি করেছি আমি যার জন্য তুমি দূরে সরে থাকো, ক্ষীণ স্বরে বললেন আজিজ আকবর। আজরা আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। কি করনি সেটা বলো তুমি, প্রথমে আমার মায়ের জায়গায় তুমি অন্য একজন নিয়ে এলে, দ্বিতীয়ত তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছ। আমি কখনোই তোমাকে দূরে সরিয়ে দেইনি মামুনি, সায়রা তো তোমাকে ভালোবাসে নিজের মেয়ের মতোই, দেখে তুমি কেন ওদের সাথে একটু সহজ হও না? ব্যাস, তোমার কথা শেষ হয়ে থাকলে রাখতে পারো, আমার সময় হলে আমি ঠিক ফিরে যাব, আমাকে একটু একা থাকতে দেও বলেই কেটে দিল। ভালো লাগছিল না তাই বাহিরে এসেছিল আজরা, বাবার সাথে কথা বলে মনটা খারাপ হয়ে গেল, নিজেকে কন্ট্রোল করতে না পেরে কেঁদে উঠল। কি হয়েছে, কাঁদছেন কেন মিস? পেছনে তাকালো আজরা, অচেনা এক পুরুষের দেখা পেল, দেখে মনেই হচ্ছে আর্মির লোক, আর্মির সিভিল ড্রেস পরে আছে। আজরা কিছু না বলে সামনে তাকালো। পরিদের চোখে কান্না মানায় না, হাসিটা বেশ মানায়। আমার কান্না করতে ইচ্ছে হচ্ছে তাই কেঁদেছি, আর আমি কোনো পরি না ভাইয়া, মানুষ তাই কাঁদতেই পারি। হ্যাঁ তুমি মানুষ তা জানি। ওয়েট ওয়েট, কি বললে তুমি ভাইয়া? তা আমি তোমার কোন মায়ের পেটের ভাই লাগি, বলবে প্লিজ? বসা থেকে উঠে দাঁড়ালো আজরা, হাত ঝাড়তে ঝাড়তে বলল, কোন এক খালার ছেলে লাগেন, আর সেই সূত্রে আমার ভাই লাগেন। তুমি খুব সুন্দরী, সাথে খুব চঞ্চলও। যাই হোক ভাইয়া যখন ডাকলে তাইলে আজ থেকে ভাইয়া নয়তো হলাম তাট। আমার এই সুইট বোনটির নাম কি? আমি আজরা আকবর। আপনি? আমি নোমান, আর্মিতে আছি, কাছেই আমাদের ক্যান্টনমেন্ট। পাশের কোয়ার্টারেই থাকি। ও আচ্ছা, তাহলে তো ভালোই দেখা করা যাবে ভাইয়া। আচ্ছা আসবে কিন্তু অবশ্যই। কিরে একা কোথায় গেছিলি, মুখ ফুলিয়ে বলল নয়না। আমি তো একটু বাইরে গেছিলাম ঘুরতে, আজকে তো একটা ভাই পাতাইলাম, ছোট করে বলল আজরা। কেমন ভাই, কই পাইলি? সে অনেক কথা, কাল দেখা করাবো। শীতের কুয়াশামাখা ভোরে মুগ্ধতায় ছেয়ে যায় এই ঋতু, অন্যান্য ঋতুর সাথে কখনোই মিলে না, প্রত্যেক ঋতুই আলাদা সৌন্দর্য নিয়ে হাজির হয়, সাথে চারিদিকে পিঠাপুলির আমেজ। ওঠেন নয়না ম্যাডাম, ঘুরতে এসে কেউ এত ঘুমায়? উঠো বান্দুপি, তোর খালাম্নি ইয়াম্মি ইয়াম্মি পিঠা বানাইছে, আমি একাই কিন্তু সব সাবার করে দিলাম। আরে এ না, এই তো উঠতেছি আমি। ঠোঁট উল্টে বসে পড়ল নয়না। বাই দা মুরগির ঠ্যাং, তুই সকাল সকাল সাজুগুজু ক্যান করছস বিছানা থেকে নামতে নামতে, বলে উঠে নয়না। আজরা আয়নায় নিজেকে দেখছিল। ক্যান্টনমেন্টে যাব বেড়াতে, তাড়াতাড়ি রেডি হয়ে নে হানি বলেই ড্রয়িং রুমে গিয়ে বসল। খাবার খেতে খেতে আজরা তহুরাকে বলে, আন্টি আমাকে একটা বাটিতে কিছু পিঠা দিবা, আমরা একটু ঘুরতে যাব। কিছুক্ষণ পর তহুরা একটা বাটি হাতে নিয়ে আজরার হাতে দিল। আজরা রেডি হয়ে নিচে নামতেই নয়না অবাক হয়ে তাকিয়ে রইল, কিরে হাবুইল্লার মা, অমন ভাবে দেখিস না, নজর লেগে যাবে আমার, হয়তো এ জীবনে কুমারী রয় যেতে হবে, ফলো মি বলেই হাঁটা শুরু করলো আজরা। তবদা খেয়ে দাঁড়িয়ে থাকলো নয়না। আজরাকে হালকা সাজে অপরূপা সুন্দরী লাগছিল, তাই একটু তাকালাম এদিকও, কিনা আমায় হাবুইল্লার মা বানায় দিল, এখনো বিয়েই করলাম না। এই মামা যাবা শান্তিনগর ক্যান্টনমেন্ট। চলেন তো, 80 টাকা ভাড়া গেলে ওডেন। আচ্ছা চলেন তাইলে। এই তুই ক্যান্টনমেন্টে আসলি ভালো কথা, এমনি কি করে তোকে ঢুকতে দিবে? আরে বইন চুপ যা, একটু দেখি কি করা যায়, বলেই আজরা সামনে এগিয়ে গেল। এক্সকিউজ মি, আমি নোমান সাহেবের বোন, ওনার সাথে দেখা করতে চাই, বলল আজরা। আপনার ডিটেইলস দেন ম্যাম, আপনার আইডি কার্ড দেখান, গম্ভীর মুখে বলল সিকিউরিটি। আমি তো এনআইডি আনিনি। আজরা আর নয়নার কথোপকথন দেখে মেহমেত এগিয়ে, আসল কি ব্যাপার, আপনারা কারা, এখানে কি চাই? মিস্টার ক্রাশ আপনি? আজরার তো নাচতে ইচ্ছে করছিল, বাট কন্ট্রোল করতে হবে। ইডিয়েট মনে মনে বলল মেহমেদ, কার সাথে দেখা করতে এসেছেন আপনারা? নোমান সাহেব কোয়ার্টার এই থাকে, ওনার বোন আমি, বলেই আজরা ক্যাবলা মার্কা হাসি দিল। নোমানের কোন বোন? আপনি ওর বোন নেই, বাবা মায়ের একমাত্র ছেলে। আসলে আমাকে আঙ্কেল আন্টি 2 দিন আগেই ডাউনলোড দিয়েছে। আজরার এমন কথা শুনে হা করে তাকিয়ে রইল সিকিউরিটি ও নয়না। আর মেহমেদ ওর কথা শুনে রাগি চোখে তাকালো। আপনাকে রাগলে উফ কি যে সুইট লাগে, একদম গোল্লার প্যাকেট আনমনেই বলল আজরা। এবার মেহমেদ চরম রেগে গেল, আর মনে মনে নোমানকে গালি দিতে লাগলো, আসলেই কেমনে এই মেয়ে ওর বোন লাগে।
পকেটে থেকে ফোনটা বের করে কাউকে কল করলো, গেটে আয় একটু বলেই ভিতরে চলে গেল। ভাইয়া কেমন আছেন বলল আজরা। নয়না ভাবছে তাইলে এই ভাইয়ের জন্য এত কিছু। নোমান ভাবতেও পারেনি এ 2 দিনের পরিচিত মেয়ে দেখা করতে চলে আসবে। ভালো আছি, তুমি কেমন আছো? তোমারা পাশের শান্ত স্বভাবের মেয়েটির দিকে নজর দিল নোমান। এই তো খুবই ভালো আছি, বিশেষ করে এখানে না আসলে তো জানতেই পারতাম না ভাইয়া বলল আজরা। কি জানতে না? আসলে এই মাত্র যে আপনাকে কল দিয়ে গেটে আসতে বলল, উনাকে কি আপনি চিনেন? নোমান বলল, ও ক্যাপ্টেন মেহমেদ। তবে তুমি কিন্তু আমার বোনের জায়গা পেয়ে গেছো আজরা। বাই দা ওয়ে, তোমার হাতে ওটা কি? আপনার জন্য পিঠা এনেছিলাম, এই নিন। আজরা নোমান এর হাতে বাটিটা এগিয়ে দিয়ে বলল, আমার ক্রাশকে একটু দিয়ে খাবেন দয়া করে। আজ তাহলে আসি ভাইয়া। আজরা তোমার পাশে ওটাকে মুচকি হেসে বলল নোমান। এইটা আমার খুব কাছের তুলতুলে বান্ধবী নয়না। ওর খালার বাসায় মূলত আমরা বেড়াতে এসেছি। নয়না, তবে নয়ন ডাকলে কেমন হবে? মনে মনে আওড়ালো নোমান। শীতের আমেজ শেষে বসন্তের আমেজে মেতে উঠেছে প্রকৃতি। চারিদিকে আমের মুকুলের ঘ্রাণ। ক্যান্টনমেন্টের ভেতরে হরেক রকমের গাছগুলো নতুন ফুলে ভরে উঠেছে। এত সুন্দর পরিবেশ, কিন্তু এখানে কঠোরতা অবলম্বন করতে করতে সোলজারদের ফুলের মতো মনগুলো লোহার ন্যায় গড়ে তুলছে ক্যাপ্টেনরা। এর মধ্যে কেটেছে অনেক দিন। অফিসের গোপন কক্ষে মিটিংয়ে ব্যস্ত আর্মি অফিসাররা। কিছুক্ষণ পর পর মেহমেতের ফোন ভাইব্রেশন হচ্ছে, তাই কথার মাঝে ফোনের দিকে তাকিয়ে খুব বিরক্ত বোধ করল। আননোন নাম্বার, নিজের পার্সোনাল নাম্বার, ফ্যামিলি আর অফিসের কেউ ব্যতীত কেউ জানে না, তবে কে কল করল ভাবছে মেহমেত। মেহমেত মিটিং শেষে লাঞ্চ করার জন্য ক্যান্টিনে গিয়ে বসল, ইতিমধ্যে আবার ফোনটা বেজে উঠল। ফোন ধরতেই ওপাশ থেকে মেয়েলি কণ্ঠস্বর শুনতে পেলাম। কেমন আছেন? কে আপনি? পরিচয় পড়ে দিচ্ছি, কেমন আছেন সেটা বলেন, হালকা হাসল আজরা। মেহমেদ গম্ভীরভাবে জবাব দিল, কেমন মেয়ে মানুষ আপনি, অপরিচিত কাউকে কল দিয়ে বিরক্ত করছেন? এই মনটা বড়ই বেহা। আপনি নিজেও তো বেহা। নো নেভার, আমি অতি শান্তশিষ্ট, অতি ভদ্র, লক্ষ্মীমন্ত, অল্প সামান্য দুষ্টু বাট মিষ্টি মেয়ে। নাম্বার কোথায় পেলে ইডিয়েট? সিরিয়াসলি আপনি তার মানে আমাকে চিনতে পেরেছেন? মি ক্রাশ আনন্দে আজরার বেলি ডান্স দিতে ইচ্ছে করছে। একদম চুপ, আর একটাও বাজে কথা বললে একদম ক্রসফায়ার করে দিব। ইডিয়েট বলেই খট করে মুখের উপর ফোন কেটে দিল মেহমেদ। যাই হোক, কথা তো একটু বলছেন, ওই যথেষ্ট, পরে না হয় আবার জ্বালাবো আপনাকে। তোকে কাছে পাই নোমানের বাচ্চার বাপ, নাম্বার বিলি করার সুদে আসলে তুলব। এই শান্তশিষ্ট অশান্ত মনটা কেন যে বেহা হয়েছে তাও একটু যদি বুঝতেন মি মেহমেদ, তাহলে আজ আমাকে দূরে ঠেলে দিতে পারতেন না। একটা মেয়ে মানুষ হয়ে আপনার পেছনে লেগে আছি, একটু তো দয়া করুন মশাই। লিখে সেন্ড করলো আজরা। এই লোক কি রিপ্লাই আদৌ দিবে? হয়তো সিনি করবে না। কার মেসেজের অপেক্ষায় আছো মামনি? বলেই আজরার পাশে বসলেন আজিজ। তুমি আমার কথা শুনছিলে কেন? তোমার কাছেই আসছিলাম, রুমে ঢুকতেই কথাটা কানে এলো, তাই আর কি। মি আজিজ আকবর, আমি আপনার সান্নিধ্য পছন্দ করি না, আর আমার রুমে আসারও দরকার নেই। যেই সম্পর্কের জন্য তোমার এত অভিমান, এই সম্পর্কই তোমাকে পরিস্থিতি বোঝাবে। তবে মাঝে তোমাকে সময় দিতে পারিনি, তার জন্য এখন আমি অনুতপ্ত। শুধু এটা বলতে এসেছিলাম যে তুমি এই বাসায় থেকে যাও, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না বলে। ছলছল নয়নে একবার মেয়ের দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে বেরিয়ে গেলেন। আজকে আজরার কেমন যেন বাবার কথায় খারাপ লাগলো। সত্যিই কি একটু বেশিই কষ্ট দিয়ে ফেলছে বাবাকে? যদি তাই হয়, তাহলে যখন মা মারা যায় তিনি কেন এত তাড়াতাড়ি নতুন সংসার পেতেছে? আর মারিস না দোস্ত, অনেক তো কেলানি দিলি, এবার থামো অন্তত। তুই ওই মেয়েটাকে কেন নাম্বার দিছিস আগে বল? তোকে কি আমি পারমিশন দিছি? কোন সাহসে দিলি বল? কিছুদিন আগে যেদিন আজরা ঢাকা ফিরবে, ভাবলো একবার যদি মেহমেতের দেখা পাওয়া যায়, তাই ক্যান্টনমেন্টে গেছিল। গেটে সিকিউরিটি গার্ডকে মেহমেতের কথা জিজ্ঞেস করলে সে জানায় মেহমেদ স্যার একটা মিশনে আছে। হতাশ হয়ে ফিরতেই নোমানের সাথে দেখা হয়। কেমন আছো আজরা তুমি এখানে? আমি ঢাকায় ফিরে যাচ্ছি, তাই ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। পেছনে থেকে সিকিউরিটি বলে উঠে, আপনি না মাত্রই মেহমেদ স্যার এর কথা জিজ্ঞেস করলেন? সিকিউরিটির কথা শুনে থবনে গেল নোমান। ও এই ব্যাপার, তাই তো বলি ক্যান্টনমেন্টে কেন তোমার আগমন, তো বই না কিছু, কি চলছে? আজরা মেকি হাসি দিয়ে বলল, ওই আর কি, একটু লাইন মারার চেষ্টা করছি। নোমান তো পুরাই অবাক, এই মেয়ে ডাইরেক্ট বলল লাইন মারছে। ভাইয়া উনার নাম্বারটা কি পাওয়া যাবে? এর বিনিময়ে আমি কি পাবো বলেই বাঁকা হাসল নোমান। ওয়েট, একটা নাম্বার বের করে মুখের সামনে ধরল আজরা।
কিছু বলতেই যাবে নোমান আজরা আগেই তাকে থামিয়ে দিয়ে বলল, ও তো ইনোসেন্ট, সাজার দরকার নেই। সেদিন যেভাবে নয়নাকে দেখছিলেন তাতে ভালোই বুঝেছি। এবার নাম্বারটা নিয়ে আমার পাওনাটা মিটিয়ে দিন, আমার বাস মিস হয়ে যাবে নয়তো। নোমান ভাবছে মেহমেতের মতো একটা খ্যাপা ষাঁড়ের ভালোই বকনা মিলেছে। বর্তমানে মেহমেত গম্ভীর হয়ে বসেছিল। নোমানও যে মেয়েটার পাগলামি সায় দিবে তা সে মোটেই এক্সপেক্ট করেনি। যাই বলিস মেয়েটা কিন্তু জোস ভাই, আমিই তো ক্রাশ খাইছিলাম, বাট ও তো খুবই লয়াল, ও তোর জন্য আমাকে ডিরেক্ট ভাই বানায় দিছে। মেহমেত রেগে বাইরে চলে গেল। নোমান তো চিল মুডে আছে, আজ রাতেই নয়নাকে মেসেজ করবে। জ্যোৎস্না ভরা নিশীত ম্লান মুখে বসে আছে এক ব্যক্তি, নিকোটিনের ধোঁয়া মিশে যাচ্ছে বাতাসে, মনের মধ্যে কেমন যেন অজানা ঝড়ো উকি দিচ্ছে। তবে কি এটা কারো প্রতি দুর্বলতার অভিব্যক্তি? ফোনের রিংটোনে ভাবনা থেকে ফিরে এলো মেহমেত। আননোন নাম্বার, কল ধরতেই সালাম শোনা গেল অত্যন্ত মিষ্টি কণ্ঠে, মুহূর্তেই মনে শিহরণ বয়ে গেল। কেমন আছেন মেহমেত সাহেব? ভালো, আর থাকতে দিলে কোথায়? যেভাবে বিরক্ত করছো সামনে পাইলে কি যে করতাম। ঠোঁট চেপে হাসল আজরা। কেন, জড়িয়ে ধরে পাপ্পি দিতেন নাকি? থাপড়ায় দাঁত ফেলে দিতাম ইডিয়েট। এই হাতের থাবায় রক্তাক্ত হয়ে যেত তোমার ওই বিশ্রী চেহারা। কি বললেন, আমার চেহারা বিশ্রী? একটু জোরেই বলল আজরা। মেহমেতের রাগ ক্রমশ বাড়ছে। শকুনের মতো চেহারা সামনে, আসলে শকুনের মতো তাকিয়ে থাকো। আমি শকুন না? এত বড় কথা বললেন আপনি তো আলাদ গোমা, স্নেক দেখলেই ফোঁস করে তেড়ে আসেন কামড়ানোর জন্য। এই মেয়ের সাথে কথা বলে পারবে না। মেহমেত খুবই বাউন্ডুলে স্বভাবের, তাই কল কেটে দিল মেহমেত। আজরা তো ছাড়ার পাত্রী না, গটগট করে মেসেজ করে ফেলল, আনরোমান্টিক ঝাঝালো মার্কা আর্মি অফিসার, তেজ থাকে মেয়েদের, উল্টা আপনি একটা তেজপাতা, কি আজব ব্যাপার স্যাপার। মেহমেত এবার রিপ্লাই করার সিদ্ধান্ত নিল, আর তুমি তো ফুটন্ত খই, একবার ফুটতে লাগলে সহজে থামবে না। মেসেজটা পড়ে তো আজরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। নয়না সবে ঘুমিয়েছে। আজরা বিকট আওয়াজে চিৎকার করছে। এক ব্যক্তি রক্তাক্ত শরীর বারবার মাফ চাইছে কারো কাছে, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, কোনোদিন আর ওসব করব না, এখান থেকে অনেক দূরে চলে যাব, ছাইড়া দাও আমারে, এই যন্ত্রণা আর সহ্য হয় না। লোকটির সামনে আবছায়া একটা অবয়ব দেখা যাচ্ছে, রেইনকোট পরা অবয়বটার কোনো হেলদোল নেই। লোকটাকে দেখে সে তো বেশ আনন্দিত। একটু পর পর বলছে হুশস, একদম আওয়াজ কম, আজ হোলি হে, এই খেলায় শুধুই আনন্দ, শুধুই আনন্দ। হাতের তলোয়ারটা দিয়ে যত্ন সহকারে ব্যক্তিটির কাঁধের মাংস কেটে নিল নিচে। যেহেতু বড় ডাম রাখা, রত চুইয়ে ড্রামে পড়ছে, আস্তে আস্তে শরীরের সব মাংস আলাদা করতে থাকল। মাঝ বয়সী লোকটা আস্তে আস্তে নিস্তেজ হতে লাগল। তখনই তলোয়ার দিয়ে মুখটা কিছুটা উপরে তুলল। কি ব্যাপার তোর? না খুব শক্তি, খুব কামের উত্তেজনা তো? এখন নিস্তেজ হলে চলবে? ওরে, লাস্ট ফিনিশিং তো আভি বাকি হে। বলেই পাশে জ্বলতে থাকা আগুনের মধ্যে থেকে একটা 4 ইঞ্চি লোহার সিলমোহর বের করল এবং লোকটার কপালে সাথে সাথে ঠেসে ধরল। লোকটা গোঙাতে গোঙাতে নিস্তেজ হয়ে গেল। এটুকুতেই কেউ জ্ঞান হারায়। আসলেই তো অপদার্থ একটা, বলেই তলোয়ার দিয়ে বুকটা সাবধানে চিরে ফেলল যাতে ভেতরের অর্গানগুলো ড্যামেজ না হয়। পাশে থেকে কেউ একজন বলে উঠল, তুমি কিন্তু প্রফেশনালদের মতো কাজ করে যাচ্ছ। হ্যাঁ, ইটস মাই আর্ট। এই অপদার্থকে এত সুন্দর ব্যথাহীন মৃত্যু দিলাম, দেখোট একবার থ্যাঙ্কসও জানালো না। বলেই গার একটা হাসি দিল, যেটা দেখে বরাবরই মুগ্ধ অপর ব্যক্তি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একদল শিক্ষার্থী, কিছু ছেলে ও কিছু মেয়ে। হঠাৎ তাদের নাকে বিশ্রী গন্ধ, নাকে আসতেই গা গুলিয়ে উঠল, সাথে সাথেই পেটের সব উগরে দিতে ইচ্ছে করছে। হেনা নামের মেয়েটি পাশের ঝোপের এগিয়ে যেতেই ভয়ঙ্কর চিৎকার দিয়ে পিছিয়ে আসতেই বাকিদের সামনে হুড়মুড় করে পড়ল। কিরে, কি হয়েছে? ওখানে এমন করছিস কেন? এত বাজে গন্ধ কিসের? বলে এগিয়ে গেল সাথে থাকা ছেলেটা। অনেকেই জড়ো হয়ে গেছে আশেপাশে, পুরো এলাকায় ইতিমধ্যে খবরটা ছড়িয়ে গেছে। পুলিশও চলে এসেছে, লাশটাকে পোস্টমর্টম করতে নিয়ে যাচ্ছে। এই কেসের দায়িত্বে রয়েছেন মেহমেতের চাচাতো ভাই পারভেজ। এতটা নির্মম কেমনে সম্ভব? আজ অবধি এত নিকৃষ্ট দৃশ্যপট কখনো দেখিনি আমি, বলেই আশেপাশে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে যদি কোন ক্লু পাওয়া যায়। অতি চতুর ও ঠান্ডা মস্তিষ্কের অধিকারী সাইকো অনেক খোঁজাখুঁজির পরও কোনো ক্লু নেই। ক্লু তো দূর, ফিঙ্গারপ্রিন্টও নেই। শকের বিষয় এটাই যে এটা কোনো ধর্ষকের বডি, যা তার কপালের সিলটাই বলে দিচ্ছে। ব্রেকিং নিউজ, আজ মিরপুর জাতীয় বুদ্ধিজীবী কবরস্থানের পাশে একটা লাশ পাওয়া গেছে, তবে ধারণা করা হচ্ছে এটা একটা ধর্ষকের লাশ। লাশটা এখনো আইডেন্টিফাই করা যায়নি। পুলিশের ধারণা এটা কোনো সাইকোর কাজ, কারণ খুব মর্মান্তিক মৃত্যু দিয়েছে ওই মানুষটিকে। নোমান ও মেহমেত ক্যান্টিনে কফি খাচ্ছিল, এমন সময় এমন নিউজ দেখে দুজনেই অবাক হয়ে গেল। কে এইভাবে খুন করতে পারে? নোমান স্বাভাবিক হয়ে বলল, আরে ওসব আমাদের ভেবে কাজ নাই, পুলিশ ঠিক সামলে নেবে। মোট কথা আমাদের আজ বাড়ি ফেরার দিন, সো জাস্ট চিল ব্রো।
তুই সব বিষয় এত ইজি ভাবে নিস কেমনে? যতই হোক কেউ এভাবে নিজের হাতে আইন তুলে নিতে পারে না, গম্ভীরভাবে বলল মেহমেদ। যতই হোক রেপিস্টকে শাস্তি দেওয়ার জন্য দেশের আইন আছে। নোমান তাচ্ছিল্যর স্বরে বলল, আর আইন? দেশের আইনি ব্যবস্থা আমরা তো ভালো করেই দেখছি, সবসময় কত রেপিস্ট গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে আর নেক্সট টার্গেট খুঁজে বেড়াচ্ছে। ওসব বাদ, 6 মাসের ছুটি পাইছি ভাই, তোকে তো আরেকটা গুড নিউজ দেওয়াই হয়নি, আমি তো বিয়ে করতেছি ব্রো। থুতনিতে হাত রেখে অবাক দৃষ্টিতে তাকালো মেহমেদ। মানে কেমনে, কি, কখন, কিভাবে? আরে নয়নার সাথে মিট করার পর বুঝতে পারলাম মেয়েটা অসাধারণ, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব ভালো, তাই সরাসরি বিয়েটাই সেরে ফেলতে চাই। আর কতদিন নিজের ভার্জিনিটি ধরে রাখবো বল? আর আমার তো আর তোর মতো সৌভাগ্য না যে সুন্দরী মেয়েরা পেছনে লাইন মারবে। তুই কবে বিয়ে করবি? বয়স তো তরতর করে বেড়ে যাচ্ছে। বয়স বাড়ছে বলেই কি বিয়ে করতে হবে? আম অলওয়েজ স্ট্রং ম্যান। যদি 60 বছরেও বিয়ে করি ইজিলি ফুটবল টিম বানাতে পারবো। মেহমেতের কথায় কপাল কুঁচকে তাকালো নোমান। তুই বুইড়া কালে প্রেম করবি কবে? আর বাচ্চার বাপ হবি কেমনে? তখন তোরে বিয়ে করবে কে? নোমানের কথা পাত্তা না দিয়ে বের হয়ে গেল মেহমেদ। এখন একটাই চিন্তা, বাড়ি ফিরবে, একটু রিল্যাক্স করবে, কারণ সেনাবাহিনীতে সৈনিকদের গড়ে তুলতে অনেক কষ্ট করতে হয়। ক্লান্তি, বিশ্রাম, আনন্দ, ভালোবাসা বিসর্জন দিয়ে দেশকে রক্ষা করতে হয়। আজ আমিনা বেগম খুবই ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকেই নানান পদের খাবার রান্না করছে। ছেলে যে মায়ের হাতের রান্না বড্ড বেশি ভালোবাসে। এমন সময় দরজায় কড়া নাড়ল মেহমেদ। আমিনা হন্তদন্ত পায়ে ছুটে এলো। মায়ের কাছেই সন্তানের সুখের আশ্রয়স্থল। অনেক দিন বাদে ইচ্ছে মতো পেট পুজো করলাম মা, খুব মিস করি তোমার হাতের রান্না। তো কি হয়েছে বাবা, এখন যে কয়দিন আছিস তোকে আমার স্পেশাল রেসিপি খাওয়াবো। ফোন দেখে কত কিছু শিখেছি জানিস, একা মানুষ তাই কিছু রান্না করতে মন চায় না। খেয়ে এসেই ঘুমিয়ে পড়ল মেহমেদ। নোমানের বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ছেলের ছুটির প্রথমেই বিয়ে দিতে চান নোমানের বাবা, কারণ ছেলে বৌমা যাতে কিছুদিন সময় কাটাতে পারে। সকাল সকাল নোমান মেহমেতের বাসায় বিয়ের কার্ড দিতে এসেছে। ডাইনিং টেবিলে আমিনা বেগমের সাথে ব্রেকফাস্ট করছে। আমিনা বেগমের বেজায় মন খারাপ। তুমি তো বিয়ে করে নিলে, আমার ছেলেরও ব্যবস্থা করে দেও বাবা, আর কয়দিনই বাঁচবো এখন, যদি নাতিপতি না দেখে যাই পরে ওরা এসে এই হতভাগা দাদির জন্য আফসোস করবে। মায়ের এহেন কথায় বিব্রত বোধ করল, মনে মনে বলল, তাইলে তো মায়ের নাতিপতিদের আফসোস ঘুচাতে হয়। সোনালি আলোয় আলোকিত হয়ে চকচক করছে একটি তলোয়ার। তলোয়ারটির হাতলে সুন্দর কারুকাজ করা। মানুষকে মারতে যে অস্ত্রের মধ্যেও আভিজাত্য বজায় রাখে, সে কেনই বা মানুষ ন করবে? সে এগুলো ভাবছে আর মনোযোগ সহকারে মুছে যাচ্ছে তলোয়ারটি। তবে আজ তার মনে অন্য কিছু চলছে। সে তলোয়ারটি নিয়ে অন্য রুমে ঢুকল। সামনে 25-26 বছরের একটি যুবক চেয়ারের সাথে বাঁধা আছে। কোন কুত্তার আমাকে ধরে এনেছিস? সাহস থাকে তো সামনে আয় একবার, শুধু ছাড়া পাই তোকে তো মেরাই ফেলব। এত তাড়া কেন? আমার সাক্ষাৎ পাওয়ার বলেই হুডি পরা ব্যক্তিটি তলোয়ার হাতে সামনে এগিয়ে এলো। সাথে সাথে বেঁধে রাখা ছেলেটি চেঁচিয়ে বলে উঠল, কে তুই? আর কোন সাহসে আমাকে এখানে এনেছিস? বলেই হাসতে লাগল। এদিকে ব্যক্তিটি আরাম করে ছেলেটির সামনে রাখা চেয়ারে বসল। হেসে নে, তবে এরপরে কখনো কেউ তোর এই শয়তানি হাসিটা আর দেখবে না। ছেলেটার এবার সামনে থাকা ব্যক্তিটির কথা সিরিয়াস মনে হলো এবং একটু ভয়েও জাগ্রত হলো তার হাতে থাকা তলোয়ারটি দেখে। হঠাৎ করে গায়ের কালো পোশাকটি খুলে ফেলল ব্যক্তিটি। ব্যক্তিটির এহেন রূপ দেখে চোখ দিয়ে গিলে খাচ্ছিল ছেলেটি। সাথে সাথেই তার ডান চোখ বরাবর ঢুকে গেল তলোয়ারটি। যন্ত্রণায় চিৎকারে দিশেহারা হয়ে গেল ছেলেটি। আমি তো জানি তুই এমপির ভাইপো, তাই তো পশু হয়ে গেছিস, তাই তো আজকে পশুকে পিস পিস করবো। সো কম চিল্লাও প্রিয় আমার, আবার শব্দ দূষণ ভালো লাগে না। বিয়ের আমেজে চারিদিকে রমরমা অবস্থা, সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে। শহরের বাসায় জায়গা কম থাকে, তাই তো দুই ফ্যামিলির সিদ্ধান্ত অনুযায়ী রিসোর্টে হয়েছে মেহেন্দি, গায়ে হলুদ, বিয়ে, রিসেপশন পুরোটাই। নয়না আর নোমান বাইরে অপেক্ষা করছে তাদের স্পেশাল গেস্টেদের ওয়েলকাম করতে। আচ্ছা নয়ন, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো, নাকি ফ্যামিলির লোকজন আমাকে পছন্দ করেছে তাই নিজেও মতো দিলে? নয়নার চোখ মাটিতে, লজ্জায় মাথা তুলতে চাইলেও পারছে না। মানুষটি তো তার বেশ পছন্দের, কিভাবে নিজের মুখে স্বীকার করবে সে? কি হলো, দুদিন পর তো আমাকেই দেখতে হবে, সো মাথা নিচু করে লাভ নাই। হবু বউ বলো এখনই, নয়তো তুমি রাজি না হলে বিয়ে ক্যান্সেল করে দিই। না, আমি তো আপনাকে সেই প্রথম দিন থেকেই পছন্দ করেছিলাম, কিন্তু ভাবতেই পারিনি আপনার সাথে হুট করে বিয়ে হবে আমার। ঈশ্বর, কি লজ্জা! এবার তো শান্তি হয়েছে, আপনার কি বলে ফেললাম মনে মনে। নোমান তো বড্ড খুশি, হবু বউয়ের মুখে ভালোবাসার কথা শুনেছে বলে কথা।
ইতোমধ্যে মেহমেত ও তার মাকে দেখা গেল। নোমান আগেই জানিয়ে রেখেছিল নয়নাকে যে মেহমেত এর মাও আসবে, তাই নয়না হাসি মুখে এগিয়ে গেল সালাম দিল। আমেনা বেগম হাসি মুখে উত্তর দিয়ে বলল, মাশা আল্লাহ, কি মিষ্টি বৌমা আমাদের। আমার ছেলের বউয়ের মুখটাও কবে যে দেখতে পাবো। এমন সময় পুরো ঝাক্কাস রূপে এন্ট্রি নিল আজরা গাড়ি নিয়ে। গাড়ির হর্ন পেয়ে সবাই সেদিকেই তাকিয়ে আছে। মেহমেদ ভাবছে কে গাড়িতে। এমন সময় গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো আজরা। প্রথমে ফেস দেখা যায়নি, সবাই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সামনের মানুষটিকে দেখার জন্য। পাতা কালার এর শাড়ি, হালকা মেকআপের সাথে চুল ছেড়ে দেওয়া, সব মিলিয়ে ফাগুনি পূর্ণিমা। প্রথম শাড়িতে দেখল আজরাকে। এত দিন শুধু ওর পাগলামি দেখে গেছে, আজ যেন সত্যিই মনে ঝড় তুলে দিয়েছে আর চোখে তাকাতে ভুলছে না মেহমেদ। আমেনা বেগম এতক্ষণ খালি দেখেই যাচ্ছে। আমার তুলতুলে বান্ধবী, তাহলে বিয়েটা করেই ফেললি, বাট আমি তো একা হয়ে গেলাম। নোমান বলল, কই একা হয়েছ, তোমার তো ভাবি বানায় দিলাম যাতে দূরে চলে না যায়। আজ আজরা মেহমেদকে একবারও দেখছে না, এতে মেহমেদের কেমন যেন ফিল হচ্ছে। আজ কি তেল গরম হয়নি নাকি যে কি খই ফুটছে না। আজরা তো সামনে দিয়ে চুল ঝাঁকিয়ে চলে গেল ভিতরে। আজকের মেহেন্দির থিম মেয়েদের কলা পাতা কালারের শাড়ি আর ছেলেদের কলা পাতা কালারের পাঞ্জাবি। আজরা সোফায় বসে ফোন স্ক্রুল করছিল, এমন সময় পাঞ্জাবি পরে মেহমেদ সিঁড়ি দিয়ে নামছিল। এক্সারসাইজ করা ফিট বডি, আর্মি কাট চুল, উজ্জ্বল শ্যামলা ত্বকে পাঞ্জাবিটা একটু বেশিই মানিয়েছে। আজরা তো দেখেও না দেখার ভান করছে, এত হ্যান্ডসাম কেন আপনি, এত ফিটফাট করে কে নামতে বলেছে বিয়ে বাড়ির যুবতী এবং আবিয়াইত্তা মার্কা বেডি গুলো যে রাইতে আপনাকে স্বপ্নে আয়না লাইন মারবে, বীর বীর করে বলল আজরা। মেহমেদকে ইগনোর করতেই হবে, পণ করেছে আজরা। তোমার নাম কি মা? কথাটা শুনে মাথা তুলে তাকালো আজরা এবং বলল, আন্টি আমি আজরা আকবর। তুমি কিন্তু ভারী মিষ্টি মা, আমার খুব মেয়ের শখ ছিল জানো, কিন্তু আমার একটাই ছেলে বলেই কিছুক্ষণ গল্প করল দুইজন। গানের তালে নেচে যাচ্ছে ছেলে ও মেয়ে পক্ষের ছেলে মেয়েরা। নাচের তালে নেচে যাচ্ছে কিছু মেয়ে, মূলত নোমানের কাজিন। আজরা হাতে মেহেদি নিতে চাইছিল ও না, আমেনা বেগম নিতে বাধ্য করলেন। পাশেই করা পাহারায় বসেছেন তিনি। শোন মা, মেয়েদের হাতে মেহেদি বেশ মানায়, সাথে সৌন্দর্য বৃদ্ধি করে বুঝলে। আজরা মাথা নেড়ে হ্যাঁ জানালো। পাশে পার্লারের মেয়েটা জিজ্ঞেস করল, আপনি কি কোন নাম লিখবেন হাতে, মানে আপনার প্রিয়জনের? আজরার তো খুব ইচ্ছে ছিল মেহমেতের নামে মেহেদি পরার, কিন্তু হচ্ছে কোথায়, পাশে হবু শাশুড়ি মা স্বয়ং বসে আছেন। কিছু বলছে না বিধায় আমেনা বেগম বলল, আরে ও হয়তো লজ্জা পাচ্ছে, আমি উঠি তারপর ওর থেকে শুনে লিখে দাও কেমন। আজরা তো হাফ ছেড়ে বাঁচল। মনে মনে অনেক ধন্যবাদ দিল, যা কেমন শাশুড়ি পেলে তো কোন কথাই নেই, তুলে এনে বিয়ে করব আপনার ছেলেকে, অপেক্ষা করুন শাশুড়ি মা বলেই এটিটিউড নিয়ে ফু দিয়ে চোখের উপরে পড়া চুলগুলো সরিয়ে দিল। কি নাম লিখবো আপু? ওহহ হ্যাঁ, ওনার ছেলের নামটাই লিখে দাও কেমন মেহমেদ। উনি আপনার শাশুড়ি? আরে হবে হবে, ভাব এখনো হয়নি, পেন্ডিং এ ঝুলে আছে। মেহমেদ এর ঘুম নেই চোখে। হয়তো মনে প্রেমের ফোয়ারা এসেছে, সেদিন প্রথম বাসে মেয়েটার ঘুমন্ত চেহারাটা দেখেছিল, শুধু নিষ্পলক তাকিয়েই ছিল। তবে এই কঠিন মন তখনও বুঝেনি যে এটা প্রেমের ফোয়ারা হয়ে জীবনে আসবে। আজ যখন বিয়ে বাড়ির ছেলেরা ওকে দেখছিল তখন খুব রাগ মিশ্রিত চোখে দেখছিল, হাতে গানটা থাকলে হয়তো শ্যুট করে দিত। এসব ভাবতে ভাবতে ছাদের দিকে চলে গেল, এমন সময় লক্ষ্য করল আজরার গাড়িটা গেট ক্রস করে চলে যাচ্ছে, তবে বুঝতে পারছে না এত রাতে গাড়িতে কে ছিল। শিওর হওয়ার জন্য তড়িঘড়ি করে নিচে আসলো এবং আজরার রুমের সামনে আসলো। আসলেই তো আজরা নেই, কারণ বাইরে থেকে লক করা। অনেক টেনশন লাগছে, মেয়েটা এত রাতে বাইরে কি করছে, ও এত ইরেসব চিবল কিভাবে হয় না, নাকি বাসায় কোন কিছু হয়েছে। কাউকে তো জানিয়ে যেতে পারতো, এমনিতেই বাইরের অবস্থা ভালো না। মনটা উসখুস করছে, ঘুম আসছে না। কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে আজরাকে কল করলো, কিন্তু ফোন রিসিভ করলো না, আবার ট্রাই করতে থাকলো যদি ধরে। গাড়িতেই ফোনটা রেখে গিয়েছিল আজরা, গুরুত্বপূর্ণ মিটিং শেষ করে গাড়িতে এসে বসল। জায়গাটা জঙ্গলের ভেতর, একটা শুনশান রাস্তা, যেখানে রাতের জীবজন্তু ছাড়া আর কারো আগমন নেই। তবে এত ভয়ঙ্কর জায়গায় আজরাকে দেখে মনে হচ্ছে না তার ভেতর কোন ভয় ভীতি আছে। গাড়িতে বসেই এসি অন করলো, এই সময়টুকু যে অনেক কিছুই সামলাতে হয়েছে, তাই একটু রেস্ট করে যাত্রা করবে। ফোনের নোটিফিকেশন টুং করেই বেজে উঠল। ফোনটা হাতে নিতেই একটু ভীত হয়ে পড়ল, কারণ মেহমেতের 19টা মিসকল এবং মেসেজ তো আছেই। তার মানে আমাকে বের হতে দেখে নিয়েছে। ও শিট, রিস্ক নিয়ে বের হয়ে যাওয়াটা ভুল হয়ে গিয়েছে বলেই দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যেতে লাগলো। চোখটা একটু লেগেই এসেছিল গাড়ির শব্দে, উঠে দাঁড়ালো মেহমেদ। আজরার চিন্তায় বেকনিতে বসেছিল রকিং চেয়ারে।
আজরার রিপ্লাই পেয়ে কিছুটা স্বস্তি বোধ করছে, কিছুক্ষণ বাদে ফিরবে জানিয়েছিল। হোয়াইট শার্টের সাথে জিন্স পায়, হোয়াইট শু, যেন খুব কনফিডেন্সিয়ালি কোথাও গিয়েছে। মেহমেত শুধু দেখেই যাচ্ছে। আজরা রুমে ঢুকতেই মেহমেত বলল, দাঁড়াও, এত রাতে তুমি কোথায় ছিলে, তাও একা? কেন, আমার কি বেরানো নিষিদ্ধ করা হয়েছে? তা নয়, কোথায় ছিলে সেটা কি জানতে পারি? সেইফলি ফিরে এসেছো, এটাই অনেক। বাবা মায়ের বিবাহ বার্ষিকী ছিল, তাই সারপ্রাইজ দিতে গেছিলাম। প্রত্যেকবার উইশ করি, এবার না করলে কেমন দেখায় না, তাই আর কি 7-5 না ভেবে চলে গিয়েছি। বাই দা ওয়ে, আমার জন্য আপনাকে অনেক টেন্স দেখাচ্ছে, বলেই মুচকি হেসে রুমের দরজা আটকে দিল। মেহমেত আজরার হাসি দেখেই ঘায়েল হচ্ছে। ঘাড়ের বা পাশে ম্যাসাজ করতে করতে রুমে গিয়ে শুয়ে পড়ল। আজ গায়ে হলুদ, সবাই হৈহুল্লোড়ে ব্যস্ত। ইতোমধ্যে বিয়েতে জয়েন করেছে সাবা, নোমানের খালাতো বোন। সাবা লাগেজ নিয়ে উপরে যাচ্ছে নিজের বরাদ্দকৃত রুমে। সেখানে যেতেই তার অপোজিট রুমের দিকে নজর যায়, আর যাবেই না কেন, রুমের সামনে বড় বড় করে লেখা, অহেতুক আমাকে কেউ ডাকবেন না, আমার ইচ্ছা মতো আমি উঠে পড়ব। বিনা কারণে ডেকে তুললে পানিশমেন্ট দেওয়া হবে, এমন লেখা থাকলে যে কেউ তাকাবেই। একটা মেয়েকে ডেকে জিজ্ঞেস করল, কোন রাজা বাদশাহ এই রুমে? উঠলেই দেখতে পাবেন বলেই পাশ কাটিয়ে চলে গেল মেয়েটি। সাবা মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আজরার ঘুম ভেঙে গেল ফোনের রিংটোনে। কোনোমতে হাতড়াতে হাতড়াতে ফোনটা পেল, যে করেই হোক একে থামাতে হবে। ঘুমু কণ্ঠেই বলল, কি বল, এত সকালে কল করলি কেন? বুদ্ধু, এখন বিকাল 4টা বাজে, রেডি হয়ে নিচে হলে আয়, আজ গায়ে হলুদ। আরে কি বলিস, আগে ডাকবি না? আমি তো টের পেলাম না। ওই, তোরে ডাকার সাহস আছে কারো? দরজার সামনে ব্যানার টাঙ্গায় রাখছস? নোমান আর মেহমেদ ভাইয়া গেছিল ডাকতে, তোর ব্যানার দেখে ঘুরে আসছে, ডাকে নাই? কি মেহমেদ ডাকতে আসছে আর আমি উঠি নাই? ইসস, কেন যে ঘুমাইলাম। ওই থামো, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে। ওকে বাট মিস্টার ক্রাশ কি পড়েছে রে? একটু বল, ম্যাচিং পড়তাম আর কি। ওকে আমি পিক পাঠাচ্ছি, দেখে নে। আজরা পিক দেখেই দাঁড়িয়ে পড়ল রাগে, তার চোখে আগুন জ্বলছে, মানে এক্ষুনি ছবির মাঝেই মেয়েটাকে ভস্মীভূত করে দিবে। মেহমেদ কি পড়েছে দেখতেই দেখা পায় যে ছবিতে মেহমেদ একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। দেখেই বোঝা যায় খুব ক্লোজ। মেয়েটা মুগ্ধ হয়ে মেহমেতের দিকে তাকিয়ে আছে। শাশুড়ি মায়ের বাচ্চা, আজ আপনাকে খাইছি। আজ নয়না আর নোমানের হলুদ সন্ধ্যা, তাই সে অনুযায়ী সাজানো হয়েছে। রিসোর্টের বাগানে রাতের আধার ভেদ করে জ্বলছে অসংখ্য বাতি, সাথে কৃত্রিম ও প্রকৃত ফুলের সমারোহ। আজ যেন কনের সৌন্দর্য অনেক গুণ বেড়ে গেছে। গুরুজনরা বলে, বিয়ের পানি গায়ে পড়লে নাকি বরং কনের সৌন্দর্য বৃদ্ধি পায়। তাই এদেরকে দেখে সেটা অক্ষরে অক্ষরে মিলে যায়। সাবা বেশ জমিয়ে গল্প করছে ওরা। আসলে সাবা ও মেহমেদ ভার্সিটির ফ্রেন্ড, অনেক দিনের চেনা জানা। আর্মিতে জয়েন করার পরে সাবা খোঁজ খবর নিলেও মেহমেদ কথা বলার সময় পায়নি। আজ দেখা হওয়ায় অনেক কথা হবে, এটাই স্বাভাবিক। আজরা বাইরে এসে সোজা মেহমেতের পাশ কাটিয়ে চলে গেল স্টেজের উদ্দেশ্যে, মনে ক্ষোভ, কিন্তু বাইরের লুক টোটালি কুল। বিকজ মেহমেদ গোল্ডেন পাঞ্জাবি এবং আজরা সেম কালারের শাড়ি। আজকের থিম ছিল অরেঞ্জ কালার, তাই এদের দুজনকে কেউ একবার দেখলে কিছু একটা তো ভাববেই। তাই মেয়েটাও কিছু আন্দাজ করবে। নোমান হা করে তাকিয়ে আছে। আজরা হঠাৎই একটা মিষ্টি মুখে পুরে দিল। নয়না বলল, এত তাড়াতাড়ি কেমনে ম্যানেজ করলি? আজরা একটু হলুদ হাতে তুলে নিয়ে নয়নার গালে মাখতে গিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, তুই জানিস না আজরা যেটা চায় সেটা পেতে দেরি করে না। তাহলে এবার মেহমেদ ভাইয়াকেও উঠিয়ে নে। সময় হোক, টুপ করে তুলে নেব। খালি বান্ধবীকে হলুদ মাখালেই চলবে, ভাইকে মাখাবে না? অবশ্যই ব্রো, আমি তোমার সদ্য ডাউনলোড নেওয়া বোন, তোমায় যদি না দেই তাহলে কাকে দেব বলো তো? এভাবেই হাসি ঠাট্টা আনন্দ ভালোবাসার মধ্য দিয়ে হলুদ সন্ধ্যা চলতে লাগলো। গুরুজনরাও হলুদ পর্ব সেরে নিচ্ছে। লোকজন না থাকায় মেহমেদ এগিয়ে আসলো হলুদ দিতে, সাবাও সাথেই এলো। আজরা তো কোয়েলার ন্যায় জ্বলছে, কিন্তু বাইরের একদম ডিপ ফ্রিজ ঠান্ডা মাথায় কিভাবে সাবাকে বাস দিবে তা বেশ ভালো করেই জানে আজরা। মেহমেদ হাতে হলুদ নিয়ে প্রথমে নোমানকে মাখল, তারপর নয়নাকে এবং একটু মিষ্টি নিয়ে দুজনকে খাইয়ে দিল। এরপর টিস্যুতে হাত মুছতে মুছতে সোজা হয়ে দাঁড়ালো। আজরা তো এই সুযোগের অপেক্ষায় ছিল, হঠাৎ করেই মেহমেতের গালে হলুদ লাগিয়ে দিল। নোমান আর নয়না ঠোঁট চেপে হাসছে ওদের কাণ্ড দেখে। এই মেয়ে, তুমি তো বেশ অসভ্য, একটা অপরিচিত ছেলেকে হলুদ লাগাও, সাবা বলল। আজরার তো ওর কথাতে কোন ভ্রুক্ষেপ নেই। আজরা তো মেহমেতের রিয়াকশন দেখার জন্য ওর দিকে তাকিয়ে আছে। এমন সময় মেহমেত আজরার কাছে এগিয়ে যাচ্ছে। আজরা একটু ভীত হয়ে ঢোক গিলল, যদি সবার সামনে বকে।
মেহমেত একেবারে আজরার সামনে, দুজন অনেকটাই কাছাকাছি। মেহমেত একটু ঝুঁকল, তার নিজের গালে লেগে থাকা হলুদ হাতে নিয়ে আজরার গালে লাগিয়ে দিল। সাবার এই দৃশ্য মোটেও পছন্দ সহ্য হলো না। মনে মনে বলল, আমার জায়গাটা শীঘ্রই পাকাপোক্ত করতে হবে, না হলে এত বছরের ভালোবাসা এই 2 টাকার মামুলি মেয়ের জন্য হারাতে হবে। কিরে, হলুদ দেওয়া হলো, একটু এদিকে আয়, ছবি উঠি। আজরা ও মেহমেত একটু বিব্রত বোধ করে সরে দাঁড়ায়। তারা তো দুজন দুজনের চোখে নিজেদের ভালোবাসা জানান দিচ্ছে। মিটিং চলছে প্রায় 2 ঘন্টা যাবত। ল্যাপটপের সামনে বসে আছে সেই হুডি পরা ব্যক্তি। তারা 3 জন মূলত কঙ্কাল বিদেশে পাচার করার বিষয়ে কথা বলছিল। এর মধ্যে একজন ছিলেন রাশিয়ান, যে কিনা চড়া মূল্যে এই কঙ্কালগুলো হুডি পরা ব্যক্তিটির কাছ থেকে নেয়। আর সবথেকে বড় কথা, এরা খুব সহজেই এগুলো সাবমেরিন করে পাচার করে। অথচ এদের কেউ সন্দেহ করেনি এই পর্যন্ত। মিটিং শেষে যখন রাশিয়ান ব্যক্তি কল কাট করে, হুডি পরা ব্যক্তি তখন বলে যে আমাদের লিস্টে এমন কেউ কি আছে যে অ্যাব পজিটিভ ব্লাড গ্রুপ। অপর ব্যক্তি জানায় যে এমন কেউ এখন পর্যন্ত নেই, তবে একটু সময় দিলে জোগাড় হয়ে যাবে। এত সময় নেই, ডক্টর রেগেই বলল, হুডি ম্যান, আমার হার্ট চাই, দেখো কোন নরপিশাচের মাঝে এইটা আছে, বিনা এনেস্থেশিয়ায় বের করব আমি। ওর দেহের প্রতিটি অর্গান কাজে লাগাবো আমি। নরপশুরা কতই না পাপ করল, ওদের মৃত্যুতে যদি নিরীহ মানুষের প্রাণ বাঁচে তবে ওদের অজান্তেই কত মানুষের দোয়া পাবে বলতো। ঠিকই বলেছ, তবে কাল কিন্তু মাল ডেলিভারি দিতে হবে বন্দরে, তোমার থাকাটা জরুরি। আমি আসতে পারবো না, তুমি হ্যান্ডেল করে নিও। ডক্টর, কেন আসতে পারবে না? ওটা তো নিখুঁতভাবে তুমি সামলাতে। ডক্টরকে থামিয়ে আমি কি করব সেটা আমার ব্যাপার, তোমাকে যেটা বলা হয়েছে সেটা করো, বাকিটা আমি সামলে নিব। আজ পর্যন্ত আমি কখনো তাকে কোন প্রশ্ন করিনি, তবে আজ কেন করলাম বলেই নিজের উপরই রেগে গেল ডক্টর। তাই হাতে গ্লাভস করে অপারেশন থিয়েটারে এগিয়ে গেল। এখন এই গিল্টি ফিলিংসটুকু সে বিনা এনেস্থেশিয়ায় অপারেশন করে কাটাবে। অনেকক্ষণ যাবৎ অপারেশন চলছে, বেডে থাকা ব্যক্তিটির কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না ঠিক, কিন্তু মুখে গুজে দেওয়া গজটা সরিয়ে দিলে হয়তো তার আর্তনাদে কানের বেহাল দশা হয়ে যেত। তুই কি জানিস তোকে কেন এত কষ্ট দিচ্ছি? আজ প্রথম আমি ওকে কোনো প্রশ্ন করেছি, আনমনেই বলে চলেছে ডক্টর। একে একে বের করছে কিডনি, হার্ট, চোখ ও অন্যান্য অর্গান। কিছুক্ষণ পর আবার হসপিটালের ওটিতে দক্ষ হাতে অর্গান ট্রান্সফার করলেন, এতে এক অসহায় মানুষের প্রাণ বাঁচে গেল। এই অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর পেছনে যে কতটা হিংস্রতা কাজ করে তা কেবল সে নিজেই জানে। হঠাৎ একজন ছুটে এসে বলল, স্যার, একজন পেশেন্ট এসেছে, অর্গান ট্রান্সফার করতে হবে। ডক্টরের মুখে দেখা গেল হিংস্র হাসি। আজ অবশেষে বিয়ে। পার্লারের মেয়েরা কনে সহ অন্যান্য মেয়েদেরকে সাজাতে ব্যস্ত। সাবা আজ একটু বেশিই সেজেছে, তার সবটাই মেহমেদকে আকর্ষিত করার জন্য। এদিকে আজরা একদম নর্মাল গেটআপে আছে, সাজগোজ নেই বললেই চলে। হঠাৎ সাবা আজরার সামনে এগিয়ে এলো। তখন নয়নার কাছে বসে ফোন টিপছিল। আচ্ছা মেহমেদকে তুমি কিভাবে চেনো? কবে থেকে পরিচয়? সেটা তুমি জেনে কি করবে? বলল আজরা, কিন্তু তখনও সে ফোন টিপতে ব্যস্ত। আজরার এত ভাব দেখে মনে মনে প্রচণ্ড রেগে গেল সাবা। এই কিসের ভাব তোমার? ওর সামনে একদম ন্যাকামি করবে না, সারাক্ষণ চিপকে থাকো কেন ওর আশেপাশে? জানো না ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে? ওহ রিয়েলি? আমি জানতাম না তো তোমাদের বিয়ে ঠিক হয়েছে। তোমার মেহমেদ যদি 10 বাচ্চার বাপও হয়ে যায় তাও আমি ওকেই লাইন মারব। রাগে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সাবা। কি নির্লজ্জ মেয়ে রে বাবা, ছেলেদের পেছনে ঘুরতে লজ্জা লাগে না? হোয়াট ইজ লজ্জা? সাবা ম্যাডাম সেটা খায় না মাথায় দেয়, আমার ডিকশনারিতে তো এই ওয়ার্ড নেই। ফাজিল, নির্লজ্জ, বেহা মেয়ে, বাবা মার শিক্ষা নেই বলেই চলে যেতে নেয় সাবা। হাতে তুড়ি বাজিয়ে বলে, এই যে সাবা ম্যাডাম, আমার বাপ শিখিয়েছে কোথায় কেমন ব্যবহার করতে হয়। আর হ্যাঁ, চলুন একটা গেম হয়ে যাক। আপনার মেহমেতের সামনে আপনিও যাবেন, আমিও যাব, যে কোনো একটা ড্রামা করুন, রিয়াকশনের ওপর ফলাফল প্রকাশ পাবে। এতক্ষণ মেকআপ রুমের সবাই নীরব দর্শকের মতো এদের কথা শুনছিল। নয়না ভীত হয়ে বলল, দেখ এসব বাদ দে, আজরা সাবা আর মেহমেদ ফ্রেন্ড, অবভিয়াসলি ওদের বন্ডিং ভালো হবে, অতএব এই গেম বাদ দে। কি বলছো নয়না? তোমার ফ্রেন্ড এখন হেরে যাবার ভয় লেজ গুটিয়ে পালাবে নাকি? সাবা বলল। আমাকে কি তোমার পালানোর পাত্রী মনে হয়? জাস্ট বলো কে আগে যাবে। ডট আমি বলেই সাবা হাঁটতে লাগলো। নয়না ও আজরা পেছনে পেছনে হাঁটা দিল। যদি গন্ডগোল করে এই সাবাকে তো ডেঞ্জারাস মনে হচ্ছে, ফিসফিস করে বলল নয়না। আরে না, কিছুই হবে না। নিচে মেহমেদ বসে আছে। এমন সময় সাবা সিঁড়ি দিয়ে নামতে আচমকাই পড়ে যায়, এমন ঢং করে যেন পাটা ভেঙ্গেছে।
সবাই দৌড়ে এলো দেখতে মেহমেত ও উঠে এলো সাবার মাপায় ব্যথা নাশক মলম লাগিয়ে দিচ্ছে আর মেহমেত উল্টা সাবাকে বকছে চোখ খোলা রেখে হাঁটিস না নাকি এই বয়সে পড়িস। সাবার মাকে উদ্দেশ্য করে বলে আন্টি এটাকে এত খাওয়াও কেন দিন দিন তো গোল আলু হয়ে যাচ্ছে ঠিক মতো চলতে পারছে না। সাবা তো মেহমেত এর কথা শুনে কেঁদেই দিল বজ্জাত ছেলে আমায় কই উঠাবি তা না জ্ঞান দিচ্ছিস। মেহমেত হাসতে হাসতে বাইরে চলে গেল। আজরা ও সাবা চোখাচোখি হতেই আজরা একটা চোখ টিপ দিল এটাই বোঝালো তুমি তার কাছে ততটা ইম্পর্টেন্ট না। বিয়ের কাজ শুরু হয়ে গিয়েছে কাজী সাহেব বিয়ে পড়াচ্ছে। নোমানের পর্ব শেষ হতেই নয়নার পালা কাজী কবুল বলতে বলছে কিন্তু নয়না চুপ। আজ মনের মাঝে তোলপাড় শুধু একটা শব্দের মাধ্যমেই বাড়ির আদরের মেয়ে শ্বশুর বাড়ি যায়। সম্পূর্ণ ভিন্ন পরিবেশে ভিন্ন বাড়িতে আগমন ঘটে। অসহায় চোখে মায়ের দিক। বারবিকিউর গন্ধে চারিদিকে ম করছে। আশেপাশে ঘোরাঘুরি করছে বিয়ে বাড়ির ইয়ং ছেলে ও মেয়ে। আজ নোমান আর নয়নার বাসর রাত। তো সবাই মিলে প্ল্যান করলো ওরা এনজয় করবে আর আমরা কি মশা তাড়াবো চলো আমরা পার্টি করি। একই টেবিলে সাবা ও মেহমেত বারবিকিউ খাচ্ছে সাথে কোলা পাশাপাশি একটু ওয়াইনের ব্যবস্থা করেছে যার যা ইচ্ছা সে তাই নিচ্ছে। আজরা একটু লেট করেই বাগানে আসলো এসে আবার ওই দুইটাকে একসাথে দেখে মাথা খারাপ হয়ে গেল। আজরাকে আসতে দেখে সাবা একটু কাছে ঘেঁষে বসল। আচ্ছা আগের দিনগুলো কত এনজয় করেছি বলো সব ট্যুরে প্রোগ্রামে একসাথে অ্যাটেন্ড করতাম কিন্তু এই জবের কারণে আমাদের দূরত্ব সৃষ্টি হয়েছে তবে আমরা চাইলে এখন একসাথে হতে পারি বাসায় সবাই বললে কেমন হয়। এমন সময় আজরা এসে চেয়ার টেনে বসতে বসতে বলল হাই গাইজ আমি কি তোমাদের সাথে জয়েন করতে পারিট। মেহমেত তো বেশ খুশি আজরা আসাতে। অবশ্যই জয়েন করতে পারো সবার জন্যই এই আয়োজন বলে বারবিকিউর প্লেট আজরার দিকে এগিয়ে দিল। আজরা হাসিমুখে এক পিস তুলে নিল। কিন্তু মুখে দিয়ে বাঁধে বিপত্তি আজরা ঝাল বরাবর একটু কম খায় কিন্তু এটা বেশি স্পাইসি। জানো আজরা আমরা ভার্সিটির সামনে রতন মামার দোকানে অনেক ঝাল খাওয়ার বাজি লাগতাম তবে উইনার কিন্তু আমি আর মেহমেতি হতাম বলেই নিজে একটা কাঁচা মরিচ খেতে লাগলো। কারণ আজরার মুখ দেখে সাবা বেশ বুঝেছে ও ঝাল খেতে পারবে না। সাবারটা শেষ না হতেই আজরা একটা মরিচ তুলে নিল এবং মেহমেতের দিকে তাকিয়ে খেতে শুরু করল। এতক্ষণ মেহমেত ফোনের দিকে তাকিয়ে ছিল কিন্তু মাথা তুলে তাকাতেই আজরার মরিচ খাওয়া দেখে রেগে গেল। এটা কি ছেলে খেলা নাকি কি করছো তুমি এত ঝাল খেও না প্লিজ শরীর খারাপ করবে তো। কে শোনে কার কথা আজরা তো অনেক খেয়ে ফেলেছে তবে ওকে দেখে বোঝা যাচ্ছে না যে সে প্রথম এত ঝাল খাচ্ছে। শুধু রক্তচক্ষু নিয়ে একবার সাবা আর মেহমেতের দিকে তাকাচ্ছে। প্লিজ স্টপ দিস ননসেন্স সাবা তোকে কে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে বলছে এখানে থামা ওকে। আজরা থামো আর খেও না বলেই মুখ ভেঙচি কাটল। খাওয়া শেষে সাবার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো যেন ওকে খেয়ে ফেলবে। ওয়াশরুমে ঢুকেই আজরা পাগলের মতো আচরণ করছে এতগুলো মরিচ সে কখনো ছুঁয়েও দেখেনি যা আজ সে খেয়েছে দুহাত দিয়ে চুলগুলো টানছে মনে হচ্ছে এখনই উঠে আসবে অনেক পানি খাচ্ছে তবু কিছুতেই কমছে না ঝাল। হঠাৎ কেউ একটানে বুকের সাথে মিশিয়ে নিল চোখ তুলে দেখতেই যাব হঠাৎ তার ঠোঁট মিশে গেল ঠোঁটের সাথে। আজরা যেন এতক্ষণে একটু স্বস্তি পেল ঝালের মাত্রা একটু কমেছে কষ্টের মাত্রা কমতেই চোখ খুলে দেখতে পেল তার কাঙ্ক্ষিত শখের পুরুষকে। ভালোবাসার এই পরশটি যেন সব কষ্টকে উপেক্ষা করেছে। মেহমেত আলতো করে চোখের পানি মুছে দিল। কাউকে পাওয়ার জন্য বাজির প্রয়োজন নেই যেটা তোমার সেটা কেউ ছিনিয়ে নিতে পারবে না কখনো। হঠাৎ মেহমেত আজরাকে ছেড়ে দিল ও নিজেই লজ্জায় পড়ে গিয়েছে তাই তাড়াতাড়ি বের হয়ে গেল। আজরা যখন দৌড়ে ভেতরে যাচ্ছিল মেহমেত সাবাকে আজরার পেছনে লাগার বিষয়ে সাবধান করে ওর পিছু নিয়েছিল। পকেট থেকে একটা ক্যান্ডি বের করে মুখের মধ্যে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেছে। কিছুক্ষণ পর পার্টিতে ফিরে এসে নিজের জায়গায় বসল। নোমানের এক কাজিন এসে বসল মেহমেতের কাছে। আচ্ছা ভাই আপনার সাথে যে মেয়েটা বসেছিল ওইটাকে নাম কি ওর? তুমি জেনে কি করবে সোজা জবাব মেহমেতের। আসলে মেয়েটাকে জোস লাগে ভাবছি প্রপোজ করব। এমন সময় আজরা আসলো। ছেলেটা তো একটু ভাব নেওয়া শুরু করলো এমন সময় মেহমেত ছেলেটার কানে কিছু একটা বলতেই মন খারাপ করে উঠে চলে গেল। আজরা তো মেহমেতকেই দেখে যাচ্ছে তবে মেহমেত আনিজি ফিল করছে সবার মাঝে। সাবা দুইটা গ্লাস আনছিল এমন সময় আজরা উঠে গিয়ে একটা গ্লাস নিল এতে সাবা তেতে উঠল এটা কি তোমার জন্য নিয়েছি যে তুমি নিলে? তো কি হয়েছে আমি খেলেই ওর খাওয়া হবে আস্তে আস্তে বলল। ওহহ হ্যাঁ তোমাকে তো থ্যাঙ্কস দিতে ভুলে গেছি ম্যানি থ্যাঙ্কস আমি তোমার সাথে রোজ স্পাইসি কম্পিটিশন করতে চাই বুঝলে। মানে একবার খেয়েই কেমন আগুন জ্বলছে মুখে তাও আবার খাওয়ার শখ তুমি পারো বটে।
আজরা গ্লাসে চুমুক দিতে দিতে বলল, মেহমেদ সাহেব আছে না, সে তো ফায়ার ব্রিগেড এর কাজ করে দিয়েছে, সো আগুন লাগলে নো প্রবলেম ডিয়ার বলেই হেলে দুলে চলে গেল। সাবার বুঝতে বাকি নেই আজরা কোন ইঙ্গিতে কথা বলছে। হাতের গ্লাসটা সজোরে আছাড় মারল মাটিতে। দেখে নিব তোকে, তুই আমার থেকে ওকে কেড়ে নিবি, কখনোই পারবি না। ও শুধু আমার। উচ্চ স্বরে চেঁচামেচির আওয়াজ আসছে। কিছুক্ষণ পর কমিশনার এর রুম থেকে পারভেজ বেরিয়ে আসলো। দেখেই বোঝা যাচ্ছে অনেক প্রেসারে আছে কমিশনার, অনেক চিল্লাচিল্লি করছিল। করবেই না কেন, অনেক মিসিং কেস জমা হয়েছে যারা প্রত্যেকে ক্রিমিনাল নয়তো অসাধু কর্মকর্তা, তবে এরা হাই সোসাইটির লোক হওয়ায় তাদের কেস নিয়ে খুবই চাপে আছে। পারভেজ এখন পর্যন্ত একটা ক্লুও জোগাড় করতে পারেনি। কিভাবে কখন কোথায় গায়েব হয়ে যাচ্ছে কারো ধারণার বাইরে। অনেক খোঁচরদের কাজে লাগিয়েছে, এখনো আশা স্বরূপ ফল পাওয়া যায়নি। যে বা যারা এই কাজগুলো করছিস না, এক একটাকে পাই এই চিল্লাচিল্লির শোধ সুদে আসলে তুলব আমি। কমিশনার এর অফিস থেকে বের হতেই টারেক ঝামেলা, অনেক মিডিয়ার লোক জড়ো হয়েছে। এই আপদগুলো এখানে কি করছে, এদের ডেকেছে কে? রুবেল স্যার, আসলে এদের কি ডাকতে হয়? আমরা যেমন ক্রিমিনাল ধরতে খোঁচর লাগাই, এরা তো আমাদের পিছনে লাগায় আপনা আপনি হাজির হয় জায়গা মতো। আগে যদি জানতাম রুবেল, বিশ্বাস করো পুলিশে দাঁড়াইতাম না, অন্তত খালি সরকারি ট্রেশন বউ বাচ্চা নিয়ে খাওয়ার লোভে এই চাকরি চয়েজ করছিলাম। সরকারি কত সুযোগ সুবিধা, তাই বাসা ভাড়া, খাওয়ার খরচ এইসব লাগবে না, সেই টাকা সেভিংস করব কি চিন্তা আমার বলেই আস্তে কপাল চাপড়ালো। কিন্তু সুযোগ সুবিধা একটুখানি দিয়া যে ডাবল উসুল করবে তা তো জানতাম না। স্যার আর আফসোস কইরেন না, চলেন ইন্টারভিউ দিয়া আসেন, সবাই অপেক্ষা করছে। আরে রাখো তো তোমার ইন্টারভিউ। আপন শোনো, আমাকে এই ড্রেসে কেমন লাগছে একটু তাকাও না। আজরার চোখ আটকে যায় ড্রেসিং টেবিলের আয়নায়। তোমাকে তো একদম বারবি ডল লাগছে আপন আপু। তা তুমি কোথায় যাচ্ছ আজ? আসলে আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন আজ, তাই যাচ্ছি, তুমি আমার সাথে চলো না প্লিজ। আম্মু বাবা দুজনেই ব্যস্ত, ড্রাইভার আঙ্কেলকে নিয়ে যেতে বলেছে। বাসা তো কাছেই, তুমি আঙ্কেলের সাথে যাও, আমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। চলো না প্লিজ, যদি আমি হারিয়ে যাই। হুসস একদম চুপ, কথা বলে না সোনা, তোমাকে হারাতে দিবই না কখনো। হঠাৎ মেয়েটি গায়েব হতে লাগলো, তার একটা রক্তমাখা হাত আজরার দিকে এগিয়ে আসতে লাগলো। আজরা ভয়ে চিৎকার দিয়ে উঠল। কি হয়েছে তোমার মা, এমন করছো কেন? আর ইউ ওকে বলে টেবিলের উপর রাখা পানির গ্লাসটি এগিয়ে দিল। আজরা পানির গ্লাসটা সজোরে আছাড় মারল ফ্লোরে। কেন, আপনি সেদিন যাননি কিসের এত কাজ আপনার? আমার বাবা কি বাসায় সার্ভেন্ট রাখেনি? কি করছিলেন বাসায় সেদিন? আনসার মি মিসেস সায়রা। তুমি শান্ত হও প্লিজ, আমার কথা শোনো, আমি ভুল করেছি, সব আমার ভুল। কিন্তু মা, আজমির আমার মেয়ে, আমার অত কষ্ট হয়, আমার একমাত্র সন্তানও কেন সেদিন যায়নি, এটা নিয়ে সারা জীবন ধুকে ধুকে মরতে হচ্ছে আমায়। আমি তোমাকে হারাতে চাই না মামুনি, বলেই আজরাকে জড়িয়ে নিল পরম মমতায়। ফরেনসিক রিপোর্ট দেখছে পারভেজ সেই মধ্যবয়স্ক অজ্ঞাত ব্যক্তির। ডিএনএ স্যাম্পল অনুযায়ী লোকটির পরিচয় বের করেছে। রবি, গাড়ি বের করো, বাতাকান্দি যেতে হবে। স্যার, লোকটা সম্পর্কে একটু তথ্য পেয়েছি। ইন্ডাস্ট্রিয়ালিজ আজিজ আকবর এর পুরনো ড্রাইভার। পারভেজের ঠোঁটে সফলতার হাসি দেখা গেল। এবার তো এই কেস সলভ করেই ছাড়ব। খুব কাছের মানুষগুলো যখন হারিয়ে যায় তখন তার জন্য কারো জীবন থেমে থাকে না। জীবন তো আপন গতিতেই চলতে থাকে, কিন্তু সেই মানুষ তো আর ফিরে আসে না। আজরার ইদানিং একটু বেশি হ্যালোজিনেশন হচ্ছে, আজমিরকে যেখানে সেখানে দেখছে। ড্রয়িং রুমে চায়ের আড্ডা। বসে আছেন সাবার বাবা মা এবং মেহমেতের মা। শরীফ সাহেব, আমার মনে হয় মেহমেদকে জানিয়ে বিয়ের ডেট ফাইনাল করলে ভালো হয়, ওরাও নিজেদের ইচ্ছেমতো একটা ডেট চয়েজ করে নিল। তা অবশ্য ঠিক, শরীফ সাহেবকে কথা শেষ করতে দিলেন না সাবার মা। কি বলো তুমি, ওরা দুজন দুজনকে পছন্দ করে আর আমরা এখন ডেট ফিক্সড করি, মেহমেদ বরং সারপ্রাইজড হবে। কি বলেন আপা? আমেনা বেগম কিছু বুঝতে পারছে না, হঠাৎ কেন এরা বিয়ে নিয়ে এত উৎসুক হয়ে পড়েছে। এই বিয়ের ব্যাপারে কেন যেন মন সায় দিচ্ছে না, কিন্তু কথার বরখেলাপ সে করবে কিভাবে? মেহমেতের বাবা আর সাবার বাবা দুই বন্ধু ছিলেন, আর ওরাও দুইজন বন্ধু ছিল, বিধায় মেহমেত বাবা এই বিয়ের কথা বলেছিলেন। যদিও সাবা মেয়েটা ভালো, কিন্তু আমার ছেলের যদি কোথাও পছন্দ থাকে তাহলে। আপনি কি চিন্তা আপা? না তেমন কিছু না, তবে মেহমেত জানালে ভালো হতো। আপনি একদম চিন্তা করবেন না, আপনার হবু বৌমা দেখলাম কথা বলছে আপনার ছেলের সাথে। কাল বিলম্ব না করে শুক্রবারে কাবিন করালেই ভালো, কি বলেন আপা, বললেন শরীফ। ছেলেমেয়ের যথেষ্ট বয়স হয়েছে, আর বেশি ভেবে কাজ নেই। আমিনা বেগম ভেবে দেখলেন সেও সাবাকে পছন্দ করেছিল, ছেলের বউ করবে, তাহলে এত ভাবছে কেন?
হঠাৎ আজরার মুখখানা চোখের সামনে ভেসে উঠল আমিনা বেগমের, কিন্তু সে এগুলো উপেক্ষা করে বিয়ের সম্মতি দিলেন। মেহমেত আর আজরা একটা রেস্টুরেন্টে বসে আছে। অনেকক্ষণ যাবৎ নীরব দুজনেই। সেদিনের ঘটনায় একটু আনইজি ফিল করছে। বিয়ের পর্ব চুকিয়ে তারা নিজেদের বাড়ি ফিরে গিয়েছিল। তারপর আর কথা হয়নি। হঠাৎ আজ সকালে মেহমেত মেসেজ করেছিল রেস্টুরেন্টে দেখা করবে। কেন ডেকেছিলেন বললেন না তো? মেহমেত একটু কেশে গলা পরিষ্কার করে নেয়। আচ্ছা, আজরা আমাকে পছন্দ করলে কেন? আজরা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, কেন আবার আপনার মাঝে উদ্ভট কোনো পার্সোনালিটি নেই, দেখতে একটু আধটু হ্যান্ডসাম আছেন, সব মিলিয়ে চলার মতো আর কি। মেহমেত আজরার কথা শুনে বেহুশ হবে মনে হচ্ছে, এটা কেমন উত্তর? আমি একটু আধটু হ্যান্ডসাম? তো কি এখন কি আপনাকে সিলগালা করে দিতে হবে? মেহমেত দীর্ঘ শ্বাস ফেলল, এই মেয়েকে নিয়ে সংসার আদৌ সম্ভব? কি ভাবছেন? এত ভেবে লাভ নেই, ডিরেক্ট প্রপোজ করে ফেলেন। আমিই করতাম, বাট ওই একটা মেয়েলি ব্যাপার আছে না, ছেলেদের কাজ মেয়েরা করলে ছেলে জাতিটাকে আবার অসম্মান করা হয়। তাই আর কি। হয়েছে হয়েছে, এবার থামুন ম্যাম, আমি বুঝতে পেরেছি। আমার পূর্ব কোনো অভিজ্ঞতা নেই তো আজ প্রিপারেশনও নেই, এটা না হয় পরেই হোক। আজরার চোখ দুটো বেরিয়ে আসছে যেন। আচ্ছা, প্রপোজের জন্য কি পূর্ব অভিজ্ঞতা দরকার হয়? কই জানতাম না তো, বিড়বিড় করে বলল। কিছু বললে না তো? আচ্ছা আজ আসি তাহলে বলেই বের হয়ে গেল আজরা। বড় একটি ট্রেতে দুধ ও গোলাপের পাপড়ি ছড়ানো। হঠাৎ ওয়াইন হাতে নিয়ে এগিয়ে গেল হুডি পরা ব্যক্তি। হঠাৎ হুডিটা একটানে খুলে ফেলল, বেরিয়ে এলো লাশময়ী এক হিংস্র দেহ। এই দেহ শুধু রত খোঁজে। রত তার দেহে উন্মাদ উত্তেজনা ছড়িয়ে দেয়। আলতো হাতে গোলাপের পাপড়ি সরিয়ে আস্তে আস্তে তুলতে থাকে সেই কারুকাজ করা হাতলের তলোয়ারটি। আস্তে আস্তে হাত বুলাতে থাকে, যেন স্নেহ করছে পরম মমতায়। এর মধ্যে ডক্টর প্রবেশ করে রুমে। কেমন আছো ব্লাড কুইন? কতদিন তোমায় দেখি না বলো তো। তুমি তো জানো শিকার যেখানে, রত পিপাসু ব্লাড কুইনও সেখানে। হ্যাঁ অবশ্যই। আমার থেকে ভালো তোমাকে কেউ চিনবে না, জানবেও না। তুমি আমার পাতাল রাজ্যের রানী। অবশ্য এই কথা কর্ণ অগোচরেই থেকে গেল। নীরব দুপুরে মেহমেত আর আজরা একসাথে গাড়িতে বসে আছে। বাইরের গরম রোদটা তাদের চেয়েও বেশি জ্বলছে যেন। কিন্তু আজরার মুখে প্রশান্তির ছায়া। সে জানে এই লড়াইটা সে জিতেছে শুধু প্রেম দিয়ে, নট উইথ অ্যাঙ্গার, নট উইথ রিভেঞ্জ, জাস্ট লাভ। মেহমেত ড্রাইভ করতে করতে আজরার দিকে তাকিয়ে বলল, তুমি না আসলে, আমি হয়তো আজ একটা ভুল করে ফেলতাম আজীবনের জন্য। আজরা হেসে বলল, ভুল করলে ঠিক করার জন্যই তো আজরা আছে। আমি ঠিক সময়েই আসব, সব সময়। গাড়ির জানালা দিয়ে ছায়া এসে পড়ে আজরার মুখে। সেই মুখে সেদিনকার সজল চোখের ছায়া নেই, বরং এক আত্মবিশ্বাস, এক জেদ, এক প্রতিজ্ঞা আছে, এই ভালোবাসা সে হারতে দেবে না। গাড়িটা কাজী অফিসের সামনে এসে দাঁড়ায়। মেহমেত গাড়ি থেকে নেমে আজরাকেও নামতে বলে। আজরা গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে মেহমেতের দিকে। কি হলো, কিছু ভাবছ? আমি ব্যাপারটা বুঝতে পারছি না। ঠিক কোন ব্যাপার? এই যে আপনাকে তুলে আনলাম বিয়ের আসর থেকে। মেহমেত কিছুটা ভরকে যায়, গলা খাকারি দিয়ে বলে, তুলে কই এনেছো? আমি নিজেই আসলাম। রিয়েলি? বেড়ালের মতো তো বসেছিলেন, আমি না পৌঁছালে তো ও সাবা বিলাইকে বিয়েও করে নিতেন। ওকে সরি সরি, এবার চলো। দাঁড়ান, আপনি যে কাজী অফিসে আসলেন, কেন আসলেন শুনি? কাজী অফিসে কেন আসে জানো না? বেশ জানি, তবে রিজনটা জানতে চাই। দেখো দেরি হয়ে যাচ্ছে, এরপর বাসায় যেতে হবে। কোন কারণে বিয়ে করবেন সেটা আগে বলেন, নইলে আমি চলে যাব। আজরা যে এতক্ষণ যাবৎ ইঙ্গিত দিচ্ছে মেহমেত বুঝতেই পারছে না। হঠাৎ তার মনে হলো সে তো আজরাকে ভালোবাসার কথাটাই বলেনি। মেহমেত আজরার শাড়ির আঁচল তুলে নেয় এবং আলতো করে মাথায় টেনে দেয়। আজরা যেন এই মুহূর্তেরই অপেক্ষা করছিল। চারিদিকের কোলাহল যেন থেমে গেছে, প্রকৃতিও যেন এই নিউ কাপলদের সংবর্ধনা জানাতে চায়। মেহমেতের অবশ্য এইভাবে প্রপোজ করার কোনো প্ল্যান ছিল না। আজরার হাতটি মুঠোয় করে নেয়। ভালোবাসি কথাটা কিভাবে জানান দিতে হয় আমার জানা নেই, তবে আমি তোমার জন্য যেই ফিলিংস বয়ে বেড়াই তা আমি আজীবন ফিল করতে চাই। আমার প্রতি তোমার এই জেদ আমি সারা জীবন উপভোগ করতে চাই। আজরার চোখে সুখের দুফোঁটা জল গড়িয়ে পড়ল। এই মানুষটিকে পাওয়ার জন্য কতটা জেদি ছিল সে। এমন সময় নোমান আর নয়না আসলো কাজী অফিসে। তোদের প্রেম বিয়ের পর করিস বইন, সাবা আর আঙ্কেল অনেক রেগে গেছে। ওরা চলে আসতেও পারে, তাড়াতাড়ি বিয়ে পড়াতে হবে। আমি তো নোমানকে ডক্টর দেখাবো বলে নিয়ে এসেছি, আন্টি বাসায় চলে গেছে, তবে ওরা অনেক কথা শোনাইছে। নোমানের অবস্থা এখন ঠিক নয়, বেশি পায়েস খাওয়ায় এখনো ঢুলছে। এই অবস্থায় সে কিনা এদের বিয়ের সাক্ষী হবে।
গরমের ঠাডা পড়া রোদে আজরা ও মেহমেদ বিয়ে সম্পন্ন হলো। কি ভাই, এবার মিষ্টি খাওয়া বিয়ে তো হয়েই গেল। নোমানের এমন কথায় সবাই হেসে উঠল। মেহমেদ উঠে এসে বলল, চল এবার হসপিটালে গিয়ে তোকে মিষ্টি মুখ করাবো। বিকেল। মেহমেদ আর আজরা এসে পৌঁছায় আজিজ সাহেবের বাড়িতে। আজরা দুরু দুরু বুকে দরজার সামনে দাঁড়ায়। আজিজ দরজা খুলতেই কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে আশ্চর্য আর তীব্র অভিমান। এখন এসেছ? বিয়ে ভাঙিয়ে তোমার কি কিছু প্রমাণ করার ছিল? আজরা শান্ত গলায় বলে, না বাবা, কিছু প্রমাণ না। শুধু মনে পড়ে গেল তুমি একদিন বলেছিলেন, যাকে ভালোবাসা যায় তার ভুল পথেও দাঁড়িয়ে থাকতে হয়। তাই এসেছি আপনার দোয়া নিতে। আজিজের চোখ ভিজে যায়, মুখ ফিরিয়ে বলেন, তোমার মা বেঁচে থাকলে আজ তোমাকে দেখে খুশি হতেন। আজরা এগিয়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে। মেহমেদ চোখ মুছে বলে, আঙ্কেল, আমি আজ থেকে শুধু আপনার মেয়ের স্বামী না, আপনার ছেলে হিসেবেও থাকতে চাই। আজিজ মেহমেদকে বুকে টেনে নেয়। রেহানাও খুব খুশি। জামাই আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েছে। মেহমেদ আর আজরা পাশাপাশি বসে আছে, হাত ধরে আছে। আমিনা বেগম ফোন করে বলেছে যাতে প্রথম রাত আকবর্ড ভিলায় কাটায়। আজরা মেহমেদের কাছে এসে ফিসফিস করে, তুমি তো আমার জীবনের প্রথম হিরো। মেহমেদ চুপ করে হাসে, না, আজ আসল হিরো প্রেম এবং তুমি। যে ফোয়ারার মতো বয়ে চলে, বাধা মানে না। আজ কিন্তু আমাদের স্পেশাল রাত, এটা কিন্তু একটু বেশিই স্মরণীয় হওয়া চাই। মেহমেদের এমন কথায় ছোটখাটো বিষম খেল আজরা। আপনি তো দেখছি সাক্ষাৎ গিরগিটি, বিয়ের পর লাজুকতা হারিয়ে গেছে, তাই না? বেশি রোমান্টিক না হলে তো বউ জানলা দিয়ে পালাবে, তাই ভাবলাম অরিজিনাল গেটআপে আসি। আচ্ছা চলুন আজ আমরা রাতটাকে স্পেশাল ভাবে সেলিব্রেট করি, বলেই হাত ধরে গ্যারেজে নিয়ে গেল। মেহমেদ এত দামি দুইটা গাড়ি দেখে অবাক। আজরা মেহমেদের চোখের দিকে তাকিয়ে হেসে বলল, চলুন আজ আমাদের রেস হবে। রেসে যে জিতবে সে চাইবে যা খুশি। মেহমেদ গাড়ির চাবিটা ঘুরিয়ে দিয়ে বলল, ওকে, আজ বউয়ের আত্মবিশ্বাস টেস্ট করব। এই লাল স্পোর্টস কারটা তোমার জন্য। আর আমি নিচ্ছি কালোটা। গ্যারেজের বাইরের রাস্তাটাই হবে আমাদের রেসট্র্যাক। আজরা হেসে চাবিটা হাতে নেয়। তাহলে চলুন দেখা যাক কে বেশি ভালোবাসে, কে বেশি সাহসী। দুজনে একসাথে গ্যারেজ থেকে বেরিয়ে আসে। চাঁদের আলো গাড়ির উপর পড়ে যেন চকচকে ছায়া ফেলে। চারপাশে নীরবতা, শুধু হৃদয়ের আওয়াজ শোনা যায়। 3, 2, 1। দুজনে একসাথে গাড়ি স্টার্ট দেয়। রাস্তায় হালকা হাওয়া, গাড়ির শব্দে চারপাশ কেঁপে ওঠে। যেন প্রেম আর প্রতিযোগিতার মিশেলে একটা নতুন গল্প লেখা হচ্ছে। মেহমেদ বারবার আজরার দিকে তাকায় আর আজরা নিজের চুল উড়তে উড়তে চালায় সেই গাড়ি। অভিনেত্রী নয়, আজ সে নিজের জীবনের হিরোইন। শেষে এক চেকপয়েন্টে এসে দাঁড়ায় দুটো গাড়ি। আজরা আগে পৌঁছায়। জিতলাম, আজরা উল্লাসে বলে। মেহমেদ হেসে গাড়ি থেকে নেমে বলে, তবে বলো কি চাও পুরস্কার হিসেবে? আজরা কাছে এসে ফিসফিস করে, আজ রাতে আপনার হাত জড়িয়ে ধরে ঘুমাবো। জিতে যদি পুরস্কার চাইতেন হয় তাহলে চিরকাল আপনার হাতটা চাই। মেহমেদ কিছু বলে না, কেবল আজরাকে জড়িয়ে ধরে। ফোয়ারা থেকে জলের আওয়াজ আসছে দূর থেকে, যেন তাদের ভালোবাসার গল্পে ছন্দ যোগ দিচ্ছে। আকাশে চাঁদ উঠেছে। আর তারা দুজন একটা নতুন জীবনের রেস জিতেছে একসাথে। অন্ধকার রাজ্যে যেন আজ ঝড়ও উঠেছে। ডক্টরের হাতে নেই কোনো গ্লাভস, ফোলা ফোলা পেশিবহুল দেহখানা আজ উন্মুক্ত। আজ ডক্টর উন্মাদের ন্যায় আচরণ করছে। একটানে একটা বিশাল বড় পর্দা সরিয়ে দেয়। আস্তে আস্তে ভেসে উঠছে এক চেহারা। অশ্রু ভরাট নয়ন যেন নিজের হিংস্রতা ঢেকে দিয়েছে। ফুটে উঠেছে এক নিষ্পাপ মুখশ্রী। হঠাৎ সে কল করে স্ক্রিনে লেখার ব্লাড কুইন। আমাদের খুব শীঘ্রই দেখা করা উচিত। ওপারের ব্যক্তি ডক্টরের কাছে সময় চাইলেন। তুমি হয়তো নিজের ব্যস্ততায় ভুলে গেছো, আমাদের গুরুত্বপূর্ণ মিটিং আছে 3 দিন পর, আশা করি তোমাকে সেখানেই দেখতে পাবো। ওপারের কোনো উত্তর এলো না, ফোন কাট হয়ে গেল। একটু পরেই চিৎকারে চারিদিক ভারী হয়ে উঠেছে। ডক্টর এনেস্থেশিয়া ছাড়াই একের পর এক অর্গান বের করে নিচ্ছে। আমাকে একেবারে মেরে ফেলো প্লিজ, এর যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আমার নেই। হা 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 হা, সিরিয়াসলি যন্ত্রণা সহ্য করার ক্ষমতা নেই তো অন্যকে যন্ত্রণা দিস কিভাবে শুনি? তোর কঙ্কালটা তাড়াতাড়ি রেডি করতে হবে, কজ সামনে আমাদের অনেক বড় একটা ডেলিভারি আছে। সো ডোন্ট সাউট। আস্তে আস্তে আর্তনাদ থেমে যাচ্ছে, কিন্তু ডক্টরের কাজ চলছেই। সকাল। আকবর ভিলার বারান্দায় বসে আজরা কফির কাপ হাতে ঝিম মেরে বসে আছে। চোখে তৃপ্তি, মুখে প্রশান্তি। মেহমেদ এখনো ঘুমুচ্ছে, কিন্তু আজরার মনটা আজ বেশ উচাটন।
পেছনে থেকে মেহমেত আসতে এসে তার কাঁধে হাত রাখে। কি ভাবছো? ভাবছি ভালোবাসা পেলাম, কিন্তু এই জয়টা নিশ্চুপ তো থাকবে না, ঝড় তো আসবেই। মেহমেত হাসে আজরার মুখে হাত দিয়ে বলে, তুমি যেখানেই থাকবে আমি আছি। তুমি ঝড় দেখবে না, ঝড়কে সামলাতে শেখাবে। ওদিকে সাবা, আশা। সাবা বসে আছে একটা আয়নার সামনে। মেকআপ এখনো ঠিকঠাক, কিন্তু চোখের কাজল গলে গেছে কান্নায়। তার সামনে সাবার মা চেঁচিয়ে বলছে, তুই একটা নির্লজ্জ, তোমার বিয়ে ভেঙে গেছে আর তুমি বসে আছো? আজরাকে জিততে দিলি তুই? তুই তো আমাদের মান ইজ্জতের কথা ভাবিস না। কেন যে খাল কেটে কুমির আনতে গেলাম কে জানে। সাবা ঠান্ডা গলায় বলে, ভালোবাসা চুরি করে জেতা যায় না মা। আমি হেরে যাইনি, মেহমেত আমাকে কখনো ভালোবাসানি। তার বাবার আগে উঠে দাঁড়িয়ে বললেন, তাহলে এখন কি হবে? লোকজন হাসবে আমাদের নিয়ে। আজিজ সাহেবের মেয়ে বিয়ে ভেঙে নিজের ইজ্জত বাড়িয়েছে আর তুই? সাবা মাথা নিচু করে বলে, আমি নতুন করে শুরু করব, কিন্তু এইবার নিজের জন্য, প্রতিশোধের জন্য না। সাবার এই শান্তি দেখে তার মা হঠাৎ থমকে যায়। কিন্তু আমরা বুঝি, এই মেয়ে এখনো পুরোপুরি হার মেনে নেয়নি। আজিজ সাহেবের সিদ্ধান্ত। আজিজ সাহেব বসে আছেন তার পুরনো রেকর্ড প্লেয়ারে রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে। আজরাকে পাশে বসিয়ে বললেন, তোমরা বিয়ে করেছো তাতে আমার কষ্ট হলেও তৃপ্তি আছে, কিন্তু এখন আমার ইচ্ছা তুমি আমার ব্যবসা সামলাও। আজরা চমকে যায়, আমি আমি তো এসব পারি না বাবা। তুমি পারবে। যেই মেয়ে মেহমেতের জীবনের কঠিন সিদ্ধান্ত নিতে পারে, সেই মেয়েই এই পরিবারের সম্মান বাঁচাতে পারবে। আমি চাই তোমার দায়িত্ব যেন শুধু সংসার না হয়, দুনিয়ার কাছে যেন প্রমাণ হয় আজরাও পারে। মেহমেত পেছনে থেকে বলে উঠল, আর আমি সবসময় ওর পাশে থাকব। অফিস হোক বা রান্নাঘর, আমরা একসাথেই চলব। আজিজ সাহেব কিছু না বলে চশমা খুলে চোখ মুছলেন। সেই চোখে গর্ব, আর একটা দুঃখ লুকোনো আছে যা এখনো ফুরায়নি। নতুন সংসারে পা রেখেছে আজরা। আমিনা বেগম ব্যস্ত হয়ে পড়ল কিভাবে নতুন বউকে স্বাগত জানাবে। যদিও আজরাও সাহায্য করছে, তবুও আমিনা নিজে হাতে সামলাচ্ছেন সব। মা, এত কিছু করার কি দরকার ছিল? আমরাই তো। নতুন বউ এসেছে ঘরে, আমার ঘরটা আলোকিত হয়েছে, তাই বলে কি আলোর যত্ন নেব না? আমার তো মেয়ে নেই, মেয়ের কদর কিভাবে করতে হয় জানি না, তবে দেখবে কখনো কমতি রাখব না। শাশুড়ির মুখে এমন কথা শুনে আজরা নিজেকে সব থেকে সুখী মনে করছে। আমিনা এগিয়ে এসে আজরার হাতে একটা চাবি দেয়। এটা কিসের চাবি মা? সারপ্রাইজ, তবে এটা তোমাদের রুমের চাবি, রাতে যাবে তখন খুলবে, আপাতত আমার রুমেই ফ্রেশ হয়ে নেও কেমন? খাওয়া দাওয়ার পর্ব শেষে মেহমেত বেরিয়ে যায়। আজরা আর আমিনা গল্প করতে থাকে। রাত। মেহমেত আর আজরা ছাদে দাঁড়িয়ে। নিচে শহরের আলো আর মাথার ওপর তারা। কোথায় ছিলেন এতক্ষণ? বাইরে একটু কাজে গেছিলাম। তুমি কি এখনো আপনিতেই আটকে থাকবে, নাকি হাজবেন্ডকে আপনি করে কে বলে বলো তো? ওকে, এরপর থেকে চেষ্টা করব। মেহমেত আজরার হাতে একটা বক্স তুলে দেয়। কি আছে এতে? একটু পরেই দেখো, এই বলে আজরাকে পেছনে থেকে জড়িয়ে ধরে। আজরা 440 ভোল্টের শক খায়। কেমন অনুভূতি, প্রথম ছোঁয়া। পবিত্র এই ছোঁয়াতে প্রশান্তি বয়ে গেল মনে। আজরা বলে, তুমি জানো, এখনো মনে হয় কোনো গল্পের মধ্যে আছি। মেহমেত বলে, তাহলে এই গল্পটা আমরা লিখব একসাথে, তোমার মতো করে, ভালোবাসার কলমে। মেহমেত রুমে অপেক্ষা করছে। এত অল্প সময়ে মা লোকজন দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে রুমটা, সতেজ ফুলের ঘ্রাণ মো করছে। ইতিমধ্যে দরজায় চোখ যায়। আজরা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, বেবি পিঙ্ক কালারের শাড়িটি যেন শরীরে মিশে গেছে, মনে হচ্ছে ফুটন্ত গোলাপ। মেহমেত আস্তে করে দরজা লাগিয়ে দেয়। তারা দুজন হাতে হাত রাখে। এই হাত সারা জীবন ধরে রাখতে চাই মেহমেত। আজরার ভালোবাসার এই বাক্যটি যেন শরীরে দহন সৃষ্টি করে, একটানে বুকে জড়িয়ে নেয় আজরাকে। পাড়ি জমায় ভালোবাসার গভীর সংস্পর্শে। আর দূরে সাবা দাঁড়িয়ে আছে জানালার পাশে। চোখে হিংসা নেই, কিন্তু প্রতিজ্ঞা আছে। এই ভালোবাসার ফোয়ারা এখনো থামেনি, বরং তার জল গড়িয়ে পড়ছে পরবর্তী অধ্যায়। রাত পেরিয়ে গেছে অনেক আগেই। আকাশে এখনো কয়েকটা তারা জ্বলছে, কিন্তু আজরার ঘুম আসেনি। বালিশের পাশে রাখা মেহমেতের হাতটা সে শক্ত করে ধরে আছে। আজ মেহমেতের মুখে একটা প্রশান্ত ঘুম, যেন জীবনের সব যুদ্ধ পেরিয়ে এখন সে এক আশ্রয়। আজরা জানে, এই ঘর, এই সম্পর্ক, সব এখন তার কাছে আশীর্বাদ। কিন্তু আশীর্বাদের মধ্যেও থাকে অজানা কিছু শব্দহীন ছায়া। আস্তে করে পাশ ফিরে তাকায় জানালার বাইরে। হঠাৎ দূরে রাস্তার এক কোণে চোখ যায় তার। একটা মানুষ দাঁড়িয়ে আছে, চোখে হুড, মুখ ঢাকা।
আজরা তাকিয়েই থাকে, কিছুক্ষণ পর সেই মানুষটা একটা চিঠি ফেলে চলে যায়। সকালে আজরা সেই চিঠিটা পায় মেইনগেটের নিচে রাখা। একটা মোটা কাগজে লেখা, তুমি হৃদয় জিতেছ, আমি জিতব পরিণতি। কেউ একজন তোমার চারপাশে, খুব কাছেই আছে। মনে রেখো, ফোয়ারা যতটাই সুন্দর হোক তার উৎস কোথায় তা না জানলে সে একদিন শুকিয়ে যায়। একজন প্রহরী। আজরা চিঠিটা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর ভেতরে ফিরে আসে, কাউকে কিছু বলে না। অফিসে প্রথম দিন। আজিজ সাহেব নিজে নিয়ে যান আজরাকে তার নতুন ডেস্কে। আজ থেকে এই টেবিলটা তোমার। ভুল করলেও চলবে কিন্তু দায়িত্ব ভুলে যেও না। আজরা মাথা নত করে বসে। তার ডেস্কে বসতেই এক কর্মচারী বলে, ম্যাডাম, সাবা ম্যাডামের ফাইলগুলো এখানেই থাকবে। আজরা থমকে যায়। সাবা ম্যাডাম এখানে কাজ করতেন? হ্যাঁ ম্যাডাম, আগে উনি প্রজেক্ট হেড ছিলেন এই ডিপার্টমেন্টে। তারপর হঠাৎ ইস্তফা। আজরার ভিতরে যেন কাঁপুনি ধরে যায়। এই কোম্পানির ভেতরে সাবার ছায়া রয়ে গেছে। তাহলে তো এই সময়টা আমার জন্য কঠিন। ভালোবাসার বদলা নিতে যদি আমার পরিবারের ক্ষতি করে আমাকে চোখ কান খোলা রেখে চলতে হবে। ওদিকে সাবা মেঝেতে বসে একটা ল্যাপটপ খুলে রেখেছে। পরপর কয়েকটা ভিডিও ক্লিপ প্লে করছে, সবগুলো আজরার নতুন অফিসে লাগানো গোপন ক্যামেরার ফুটেজ। সাবার ঠোঁটে রহস্যময় হাসি। আজরার প্রতিটি পদক্ষেপ আমার জানা। এবার সময় ওর স্বপ্নটাকে টেনে নামানোর। পেছনে থেকে কেউ বলে ওঠে, তুমি এখনো থেমে যাওনি? সাবা হাসে, আমি শুধু জিততে চাই না, আজরাকে ওর সবচেয়ে বড় ভয় দেখাতে চাই। যেন ভালোবাসা ওর কাছে অভিশাপ হয়ে ওঠে। নোমান আর নয়না এসেছে বাসায়। আমিনা বেগম নাস্তা তৈরিতে ব্যস্ত, সাথে নয়না হেল্প করছে। জানো নয়না, তোমাদের বিয়েতে যখন আজরাকে দেখি খোদা তায়ালাকে বলেছিলাম যদি এই মেয়েকে ছেলের বউ বানাতে পারতাম। খোদা আল্লাহ তায়ালা শুনেছেন, এখন আজরা এই ঘরের বউ। আন্টি, ও তো এখনো আসছে না, কোথায় ও? বৌমা ওর বাবার ব্যবসার দায়িত্ব নিয়েছে। বেয়াই এর তো আর ছেলে মেয়েও নেই, তাই ওকে তো দুই পরিবারের দায়িত্ব পালন করতে হবে। সত্যি আপনার মতো শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। আমিনা বেগমের মুখে হাসি ফুটে উঠল, সে সত্যিই মন থেকে খুশি। আজরা নয়নাকে দেখে খুশিতে জড়িয়ে ধরল। সেদিন তো তোদের কোনো গিফট দিতে পারলাম না, তাই আজ আমাদের দুজনের পক্ষ থেকে এই ছোট্ট উপহার। এই বলে একটা বক্স এগিয়ে দিল নয়না। আজরা সোনার চেনোটা হাতে নিয়ে বলল, বাহ, বেশ সুন্দর হয়েছে, কিন্তু এসবের কি দরকার ছিল? আচ্ছা ভাইয়াকে দেখতে পাচ্ছি না, কোথায়? মেহমেদ তোর বিয়ে শাদির জন্য ব্যাপারটা তোকে বলিনি, কিন্তু পারভেজ আমাকে এই ব্যাপারে সব ডিটেইলস বলেছে। আরে এমন একটা গ্যাং যে এত সহজে কাজ করে যাচ্ছে, পুলিশ একটা ক্লুও জোগাড় করতে পারেনি। এই কেসটা অনেক সাসপেন্সে ভরপুর। জয়নিং তো কাল থেকে অফিসে ফিরে সবটা ঘেটে দেখব। এখন এসব বাদ দে, চল ভেতরে, আজরা হয়তো এতক্ষণে এসে গেছে। বাব্বা, এখন তো বউকে চোখে হারাচ্ছিস, তাই বলে এত যে কিনা কাজের বিষয়ে এত সিরিয়াস? মেহমেদ নোমানের মাথায় গাঁটটা মেরে বলে, ওই শালা এখন চোখে না হারালে দুদিন পর চশমা পরে খুঁজতে হবে। এমনিতেই ক্যাম্পে গেলে বউরে আবার অনেক দিন কাছে পাবো না। আমার বউ আমার ফুটন্ত খই। রাত। আজরা দেখছে একটা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে সে। পেছনে থেকে কারো পায়ের শব্দ আসছে। সে ঘুরে দাঁড়াতেই এক মুখ দেখা যায় না, শুধু শোনা যায় কণ্ঠস্বর। আপন, তোমাকে লড়তে হবে খুব কঠিনভাবে, নয়তো এবার ওরা আসবে চারিদিক থেকে, আসবে চারিদিক থেকে আসবে। ঘুম ভেঙে আজরা উঠে বসে, গলা শুকিয়ে গেছে। সে জানে না কোন দিক থেকে ঝড় আসছে, কিন্তু তার বুকের ভিতর বলে দিচ্ছে এই যুদ্ধ নতুন রূপ নিতে যাচ্ছে। আজরা জানালার পাশে দাঁড়িয়ে আকাশের তারা দেখছে। হঠাৎ পেছনে মেহমেদ এসে জড়িয়ে ধরে। এত রাতে কি ভাবছো? আজরা আসতে বলে। একটা যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু কিছু একটা এখনো শুরু হয়নি, আমি সেটা টের পাচ্ছি। মেহমেদ তার কপালে চুমু দিয়ে বলে, শুরু হোক, কিন্তু আমরা একসাথে থাকব। এবার আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। আজরা মাথা হেঁট করে, চোখ বন্ধ করে। আর নিচে অন্ধকারে কেউ একজন ক্যামেরার লেন্স ঘোরাচ্ছে। আমাকে তবে কি কেউ ফলো করছে? তবে কে সে? হঠাৎ আজরা রহস্যজনক চোখে বাহিরে তাকায়, মুখে শয়তানি হাসি। মায়া বড়ই অদ্ভুত, কখনো পিশাচকেও ছাড়ে না। প্রিয় পাঠক পাঠিকা, আপনারাই বলেন গল্পটার ভালো এবং খারাপ দিক। যদি বলেন খারাপ, তাহলে আমি ভালো করার চেষ্টা করব, তবুও আপনারা সাড়া দেন, আমি আপনাদের মন্তব্যগুলো পড়তে চাই। অনেকেই পড়ছেন কিন্তু কেউ কোনো রিয়াক্ট দেন না। সকালবেলা রোদটা জানালার পর্দা ছুঁয়ে ঢুকছে ঘরে। মেহমেদ বিছানায় আধশোয়া অবস্থায় আজরার দিকে তাকিয়ে আছে। আজরা চোখ বুজে থেকেও তার শ্বাসের গতি টের পাচ্ছে। ঘুম ভাঙেনি এখনো, কাঁধে হাত রাখলে জেগে উঠবে? মনে মনে ভাবে মেহমেদ।
রাতটা ছিল ভালোবাসার রাত, কেন এত তাড়াতাড়ি শেষ হলো বুঝি না। এই তো কিছুক্ষণ আগে ঘুমাইলাম মাত্র, ভোর 4:33 বেজেছে, এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল। আজরার দিকে ঝুঁকে পড়ে মেহমেদ কিছুক্ষণ এক ধ্যানে তাকিয়ে থাকে। কিন্তু হঠাৎ আজরা নিজেই চোখ খুলে বলে, দেখেন না এই সকালটা কেমন শান্ত, যদি পারতাম সময়টাকে এভাবেই আটকে রাখতাম। মেহমেদ আজরার কপালে চুমু দিয়ে বলল, কিন্তু আজ আমাকে ফিরতে হবে ক্যাম্পে, ডিউটি আবার শুরু। আজরার মুখ একটু ভার হয়ে গেল। আমি জানতাম, তবু না জেনে থাকা অনেক শান্তির ছিল, এখন আবার প্রতীক্ষার দিন শুরু। মেহমেদ আজরার হাত ধরে, এই প্রতীক্ষা শুধু দূরত্ব নয়, তদন্ত শুরু হচ্ছে, সেই সিরিয়াল কিলিং কেসটা এখন সেনাবাহিনী দেখবে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজরা চমকে ওঠে। আপনি ওই কেসগুলো দেখবেন? মেহমেদ মাথা নেড়ে বলে, হ্যাঁ, আর নোমানও আমার সঙ্গেই থাকবে। আজরার চোখে হালকা আতঙ্ক, কিন্তু সে সেটা চাপা দিয়ে বলে, ঠিক আছে, তবে সাবধানে থেকো, প্লিজ, খুব সাবধানে। মেহমেদ বলে, তোমার ভালোবাসার প্রহরী যদি আমি হই তাহলে ভয় কিসের? অন্যদিকে ক্যাম্পে সেনাঘাঁটি। পারভেজ মেজরদের কনফারেন্স রুমে দাঁড়িয়ে ব্রিফ করছেন। একটি মরদেহ, লাশটিতে কিডনি লিভার নেই, চোখে স্টিচ এবং শরীরে অদ্ভুত এক রাসায়নিক দাগ, ডিএনএ মেলেনি, কারণ পুরো টিস্যু যেন কেমিক্যাল দিয়ে পোড়ানো। তদন্তভার বুঝে নিচ্ছে মেহমেদ। পাশে নোমান মুখ গম্ভীর। এই কাজ একা কারো না, এটা একটা গ্যাং, যাদের পেছনে রাষ্ট্রীয় প্রোটেকশন থাকতে পারে বলে পারভেজ। মেহমেদ জানে এবার শুধু একজন সৈনিক নয়, একজন গোয়েন্দা হিসেবেও নিজেকে প্রমাণ করতে হবে। আজরা বসে পায়ে তেল মালিশ করছে আমিনা বেগমের। আমিনা একের পর এক গল্প করে যাচ্ছে নিজের জীবনের গল্প। আচমকা তার মোবাইলে মেসেজ আসে, I'll be waiting for you in Chattogram. You must attend this meeting because we need to change the plan. It seems the army is possibly behind US. BQ. আজরা মেসেজ পেয়ে রুমে চলে যায় এবং আজিজ আকবরকে ফোন দেয়। হ্যালো বাবা, কেমন আছো? ভালো আছি মা, জামাই আর তোমার শাশুড়ি কেমন আছে? ভালো আছে। মেহমেদ আজ ক্যাম্পে ফিরেছে ছুটি শেষ। আমাদের নতুন প্রজেক্টের জন্য তো আমায় চট্টগ্রাম যেতে হবে, তুমি কি যাবে? না মামুনি, আমার শরীরটা একটু খারাপ, তুমি ম্যানেজারকে নিয়ে একটু ওদিকটা সামলাও, যদি জামাইয়ের আপত্তি না থাকে। ওকে, ব্যাপারটা আমি দেখছি। দুপুরে ক্যান্টিনে বসে খাবার খাচ্ছে মেহমেদ, এমন সময় আজরা কল করল। কি করছেন? মেহমেদ আস্তে করে বলল, তোমাকে ছাড়া একা একা খাচ্ছি বউ। তাই নাকি জামাই মহাশয়? যাই হোক, তোমার ওখানে কি লেডি আর্মি আছে? আছে তো অনেকই, কেন তুমি কি আর্মিতে জয়েন করবে নাকি? মনে তো হচ্ছে বিজনেস ওমেন থেকে ওমেন আর্মি হতে হবে। মেহমেদ মুখ চেপে হাসছে। শুনুন মেহমেদ সাহেব, একদম ওদের দিকে তাকাবেন না, নয়তো আমি লাগেজ গুছিয়ে ক্যান্টনমেন্টে রওনা দিব। ওহাহ, রেওলি, চলে আসো, আম ওয়েটিং ফর ইউ। চ্যালেঞ্জ করেছেন? উহু, তোমাকে এখানে ঢুকতেই দেবে না। ওকে, দেখে নিয়েন। রাত, সেনা ক্যাম্প। নোমান ঘুমাচ্ছে আর মেহমেদ ল্যাপটপ খুলে ভিডিওগুলো বিশ্লেষণ করছে। একটা ফুটেজ থামিয়ে দেয় সে, একটা মুখ আড়ালে থাকা নারীর চোখে ক্যামেরা পড়ছে। ধীরে ধীরে জুম করে, চোখ দুটো তার চেনা মনে হচ্ছে। কে এই নারী? মেহমেদ নিজেই নিজেকে প্রশ্ন করে। কিন্তু তারপর মাথা ঝাঁকিয়ে আবার মনোযোগ দেয় অন্য ফুটেজ। ডক্টর হেলিয়ন। আর পাশে দাঁড়িয়ে আছে একজন নারীর ছায়া। তার ঠোঁটের কোণে রক্ত লেগে আছে। জানো তো ডক্টর, মাঝে মাঝে কেন যেন এই ব্লাড আমাকে খুব আকর্ষণ করে, আমি বুঝি না কেন, তবে আমাকে ভ্যাম্পায়ার রূপে ভালো মানাতো। তোমাকে পাতাল রাজ্যের রানী রূপেই বেশি মানায় ব্লাড কুইন। কুইন তার তলোয়ারটি হাতে নেয় আফসোসের সুরে বলে, আমার এই শখের জিনিসটা কতদিন আমার ছোঁয়া পায়নি বলো তো। আমিও তোমার ছোঁয়া থেকে বঞ্চিত কুইন, আমি তোমার স্পর্শ ডিজার্ভ করি। এই কথা শোনা মাত্রই হেলিয়নের গায়ে তলোয়ারের দাগ ফুটে উঠল, তাজা রক্ত বের হতে লাগলো সাথে সাথেই। হেলিয়নের বিন্দুমাত্র হেলদোল নেই, এ ব্যথা তার জন্য কিছুই না। অতঃপর নারী কণ্ঠে বলতে লাগলো, আমার স্পর্শ পেতে হলে তুমি জীবন হারাবে হেলিয়ন। বলেই উক্ত রুমের দিকে চলে গেল, যেখান থেকে ভেসে আসছে চিৎকার। শাফিন খান, আজকের দিনটা খুব স্পেশাল তাই না? হাত উঁচু করে বেঁধে রাখা অবস্থায় ঝুলছে শাফিন। কে আপনি? এভাবে ঝুলিয়ে রেখেছেন কেন আমাকে? এত প্রশ্ন কেই বা একসাথে করে বল তো। যে কোনো একটার উত্তর দিব, বল, কোনটা জানতে চাস? কে আপনি? আমার মনে হয় না এটা জানার কোনো দরকার আছে, এটা ভাবতে পারিস আমি তোর শুভাকাঙ্ক্ষী। আমার শুভাকাঙ্ক্ষী মানে কে তুই? তোর আন্দাজ আছে আমি কে? আমার বাবাকে? অবশ্যই চিনি তোকে, তুই একটা মানুষ রূপী যার। তোর বাবা স্বনামধন্য কুখ্যাত ডক্টর, তাতে আমার কি? এখন তুই আমার শিকার। তোর বাপ কেন, তোর দাদার ভূত তোকে খুঁজে পাবে না। শাফিনের বুক কাঁপতে লাগলো, আসলেই তো জায়গাটা কোথায় তা আন্দাজও করতে পারছি না। আর এই ব্যক্তিবাকে?
রাত 2টা, চট্টগ্রামের এক পরিত্যক্ত ডকইয়ার্ড। আকাশে একফালি চাঁদ আর চারপাশে শুধু ধাতব ঠকঠক শব্দ। অন্ধকারে জ্বলছে সিগারেটের আগুন। ব্লাড কুইন ও ডক্টর হেলিয়ন দুজনই মুখ ঢেকে এসেছে। রুক্ষ কণ্ঠে একজন বলে, তোমরা সত্যিই রেডি তো? এই শহরে যা হচ্ছে তাতে তোমাদের ওপর নজর রাখছে অনেকে। বিকিউ এগিয়ে আসে। তার চোখে আগুন। আমরা কখনো ভয় পেয়ে চলিনি। আমাদের শিকাররা সমাজের মুখোশ পরা শয়তান। এবার তাদের কঙ্কালই আমাদের অস্ত্র হবে। মাফিয়ার প্রতিনিধি হেসে ওঠে। তুমি কি বুঝতে পারো তুমি কিসের মধ্যে পা দিচ্ছ? ডক্টর হেলিয়ন সামনে এগিয়ে বলে, আমরা শুধু একটি চুক্তি চাই না, আমরা চাই নিয়ন্ত্রণ। কঙ্কাল হোক বা অঙ্গ, আমরাই এখন সাপ্লাই দিতে চাই। চুক্তি হয়। মাফিয়া তাদের হাতে তুলে দেয় একটি কালো ব্যাগ, তার ভেতর নগদ। আজরার চোখ তখনও দূরে কোথাও, যেন সে অন্য কিছু ভাবছে। ওদিকে সেনাঘাঁটি। সকাল 9টা। মেহমেদ একটি ডেস্কে বসে, সামনে কয়েকটি ডকুমেন্টস আর ভিডিও ফুটেজ। এগুলো কে পাঠিয়েছে? অপর একজন সোলজার বলে, স্যার এটা একটা জার্নালিস্ট পাঠিয়েছে, কিন্তু নাম পরিচয় জানা যায়নি। ওহহ। নোমান বলে, ভাই এই চট্টগ্রাম ট্রাফিকিং কেসটা নর্মাল না। অনেক লোকজন ইতিমধ্যে উধাও হয়ে গেছে। বুঝতে পারছি না এটা কোনো চক্র নাকি কোনো ব্যক্তির স্বার্থ হাসিল। মেহমেদ কফির মগ হাতে নিয়ে একটা লম্বা চুমুক দেয়। টেনশনে মাথা কাজ করছে না। ইতিমধ্যে আজরা কল দেয়। কি করছেন? আমার কথা কি মাথায় নেই আপনার? আমি যে বিজনেস মিটিংয়ে চট্টগ্রাম এসেছি আপনাকে বললাম, তাও একবার খোঁজ নিলেন না। আপনার বউ যদি হারিয়ে যায় তাহলে এর ক্ষতিপূরণ আপনি কিভাবে দিবেন? আপনার। স্টপ স্টপ, এবার একটু থামো। ফুটন্ত খই একসাথে এত ফুটলে প্যাকেট করব কিভাবে? হোয়াট? আপনি আমাকে খই এর সাথে তুলনা করছেন? মেহমেতের কথা শুনে নোমান আর বাকিরা মুখ চেপে হাসছে। মেহমেতের সেটা খেয়াল হতেই পেছনে রাগী দৃষ্টিতে তাকালো, সাথে সাথে সবাই চুপ। প্রথমত তুমি কখনো হারাবে বলে মনে হয় না। আর যদি কেউ ভুল করে নিয়েও যায়, সে আবার সসম্মানে ফিরিয়ে দিয়ে যাবে। হি হি হি, দেখছেন আমি কত ফেমাস আর্মি ক্যাপ্টেনের বউ বলে কথা। হি হি, তুমি বুঝলে না। যাই হোক ম্যাম, আমি এখন ব্যস্ত আছি, আপনি আপনার কাজটা সেরে নেন, আমি আমারটায় মনোযোগ দেই কেমন? তোরা কথা বল, আমিও একটু আমার নয়ন পাখিটার সাথে কথা বলি। মেহমেদ ধমক দিয়ে বলল, এখন জরুরি কনভারসেশন আছে, সো ফোন এলাও না বলেই ফোনটা নিয়ে নিল। নোমান ইচ্ছে মতো গালি দিতে দিতে চলে গেল, কিন্তু সেটা মনে মনে। আজরা হোটেল কক্ষে একা বসে। তার হাতে মোবাইল, সেখানে একটা মেসেজ স্ক্রিনে জ্বলছে। আমরা আগামী মাসে টার্গেটের তালিকা পরিবর্তন করব। একজন মন্ত্রী, এক কিশোরী ধর্ষক আর 3জন আন্তর্জাতিক চোরাচালানকারী, তাদের দিয়েই শুরু হবে নতুন অধ্যায়। এসব আর করতে হবে না আপন, এবার থামো। তোমার সুন্দর একটা সংসার হয়েছে, তুমি যেমনটি চেয়েছিলে বলো। আজরা পাশে নরম দৃষ্টিতে তাকায়। আমি তো সবাইকে নিয়েই পরিবার বানাতে চেয়েছিলাম বল, ওরা তো তা করতে দিল না, বরং আমাকেই পরিবর্তন করে দিল। আচ্ছা, এবার কিন্তু একটা ছোট্ট প্রিন্স আসা চাই। প্রিন্স না, আমার শুধু একটা আজমির লাগবে। আপন, তোমার এই ভালোবাসা পাওয়ার জন্যেও যদি আমি বেঁচে থাকতাম। হঠাৎ আজরা অস্বাভাবিক আচরণ শুরু করে, নিজের গালে নিজেই চড় দিতে থাকে, চুল টানতে থাকে, কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যায়। বিকাল 4টা। একের পর এক ফোন বেজেই চলেছে। হঠাৎ আজরার ঘুম ভেঙে যায়। ফোন রিসিভ করতেই মেহমত বলে, কি ব্যাপার, তুমি এতক্ষণ কি করছিলে? কল রিসিভ করো না। আসলে আমি ঘুমিয়েছিলাম। ওকে, নো প্রবলেম, নিচে আসো। কেন? আসলেই দেখতে পাবে। আজরা তাড়াতাড়ি নিচে গেল, কিন্তু রিসিপশনে মেহমেদকে দেখে চমকে গেল। কি ম্যাডাম, কেমন সারপ্রাইজ দিলাম? অনেক বড় সারপ্রাইজ এটা আমার কাছে। হঠাৎ তুমি এখানে? মেহমেদ কানের কাছে মুখ নিয়ে বলে, বউয়ের কাছে হানিমুন করতে আসলাম। চলো আগে রুমে যাই, পরে কথা হবে। শুভ কাজে দেরি করতে নেই। আপনার তো খুব উন্নতি হয়েছে দেখছি, আগেকার গম্ভীর রসকসীন ভেল পাল্টে রোমান্টিক জামাইয়ে পরিণত হয়েছেন। এমন একটা প্রেম পাগলি বউ পেলে যে কেউ পাল্টে যাবে। রুমে এসে মেহমেদ পর্দা টেনে দিল। তারপর দৌড়ে ফ্রেশ হতে গেল। আজরা অবাক চোখে মেহমেদকে দেখছে। হঠাৎ উনার কি হলো? এত তাড়াহুড়োতে আছে যে কোনো মিশনে যাবে নাকি? কিন্তু পর্দা কেন টানলো বিকেল বেলা? আজরা তোয়ালে নিয়ে দাঁড়িয়ে আছে। এর মধ্যে মেহমেদ বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। আজরা হাসিমুখে তোয়ালে এগিয়ে দেয়। মেহমেদ তোয়ালে ধরে জোরে আচমকা টান দিতেই আজরা মেহমেদের কাছাকাছি চলে যায়। মেহমেদ আজরার কোমর চেপে ধরে। খুব রোমান্টিক মুডে আছেন দেখছি। থাকবো না, ফ্রি ফ্রি, শ্বশুরের টাকায় হানিমুন করতে আসছি। সিরিয়াসলি আপনি হানিমুন করতে এসেছেন? অন্য কোন কাজ নেই?
আছে তো সিক্রেট একটা মিশন, তাই ভাবলাম নিজের পার্সোনাল মিশনটা আগে কমপ্লিট করি, তারপর না হয় সরকারিটা করতে যাব বলেই আজরার ওষ্ঠ দখল করে নিল। নারী তো আটকায় পুরুষের আলতো ছোঁয়ায়, গভীর আলিঙ্গনে। মেহমেতের এক একটা স্পর্শ গভীর হতে থাকে, তখন আজরার কানের কাছে মুখ নিয়ে বলে, আমার এই মিশনটা করা খুব জরুরি ছিল ম্যাডাম, পুরো একটা দিন তোমাকে কাছে পাইনি। এখন তো পেয়েছেন বলেই মুখ লুকায় মেহমেতের বুকে। মেহমেতের ঘুম ভেঙে যায় ফোনের রিংটোনে। নোমানের কল। মেহমেত আজরার ঘুমন্ত চেহারার দিকে তাকায়, এরপর ফোন রিসিভ করে। ওপাশ থেকে কিছু একটা বলতেই মেহমেত করা জবাব দেয়, আসছি আমি। আজরা ঘুমের অভিনয় করছিল, হঠাৎ ঘুমের ভান করেই মেহমেতকে জড়িয়ে ধরে, খুব শক্ত করে। মেহমেত হালকা করে আজরার গালে একটা চুমু খায়। ছাড়ো জান, আমাকে মিশনে যেতে হবে। আজরা তবুও শক্ত করে ধরে রাখে। এই রাতটা কেন আরেকটু দীর্ঘ হলো না মেহমত? মেহমেত উঠে যেতে যেতে বলে, ফিরে আসি অবশ্যই, তোমাকে দীর্ঘ রাত উপহার দিব, যাতে খুব শীঘ্রই আমি তোমার থেকে সারপ্রাইজ পেতে পারি বলেই ওয়াশরুমে ঢুকল। আজরার চোখ ছলছল করছে, কারণ সে তো জানে আজ কি হতে চলেছে। সে কখনোই মেহমেতকে সারপ্রাইজ দিতে পারবে না, কখনোই মেহমেতের সাথে দীর্ঘ রাত পার করতে পারবে না। এসব ভাবতে ভাবতে নিজেও ফ্রেশ হয়ে নেয়। ইতিমধ্যে মেহমেতও চলে গেছে গাড়ি নিয়ে। আজরা বাইরে দাঁড়িয়ে আছে কালো হুডি পরে। কোমরে ছোট ব্লেড, চোখে রাগের আগুন, চোখে গভীর প্রতিজ্ঞা। তার হাতে পিস্তল। আজকে ব্লাড কুইনের চ্যাপ্টার ক্লোজ হতে যাচ্ছে, আসছি আমিও মেহমেত তোমার সাথে সাক্ষাৎ করতে। চট্টগ্রাম বন্দর, রাত 1:42। ঘন কুয়াশা, বিশাল জাহাজ দাঁড়িয়ে আছে জেটির পাশে। অন্ধকারে কন্টেইনারগুলোর মাঝে ছায়াময় চলাফেরা। বন্দরের গেটের সামনে আর্মি ট্রাক থামে। মেহমেত ঝট করে নেমে আসে, চোখে কঠিন দৃষ্টি। ওরা আজকে এখানেই আছে, কেউ পালাতে পারবে না। নোমান বলে, সাবধানে চল ভাই, ওরা স্রেফ চোরাকারবারি না, ওরা খুনিও। কমান্ড দেয়া হয় চারদিক ঘিরে ফেলার। সে ঠিক করে রেখেছে আজ রাতেই সমস্ত লেনদেন শেষ হবে। ডক্টর হেলিয়নকে সে আগেই স্লাইডিং সাবমেরিনে তুলে দিয়েছে, অর্গান ভর্তি আইস কন্টেইনার সহ। বিদেশি মাফিয়াদের জন্য আরেকটা পথ খুলে দিয়েছে। কিন্তু বন্দরে সে এসেছে অন্য উদ্দেশ্যে। শেষবার, শেষ কাজটা করতে। বন্দরের ভিতরে 2:15। হঠাৎ গুলি শুরু। একদল মুখোশধারী আর্মি ঢুকে পড়ে কন্টেইনার এলাকার ভেতরে। বিদ্যুৎ চমকে একে একে মুখ খুলে যায় বহু মুখ, কারো হাতে আগ্নেয়াস্ত্র, কারো কাছে কাঁচি ও করাত। মেহমেত চিৎকার করে উঠল, ফায়ার, কাউকে ছেড়ে দিও না। পেছনের দিক থেকে হুডি পরা আজরা এগিয়ে আসে। একে একে দুজন সৈন্যকে কাবু করে। ব্লেড দিয়ে হাত ফেলে দেয়, নিজের পরিচয় আড়াল করেই সে এগিয়ে যায়। শুরু হয় তুমুল যুদ্ধ, একে একে অনেকগুলো সৈন্যকে আহত করে ফেলে আজরা। এই বিষয়টা মেহমেত খেয়াল করে এবং ইশারায় পাশের জনকে ডিরেকশন দেয়। ঠিক তখনই মেহমেত তার সামনে এসে পড়ে। দুজনের চোখে চোখ পড়ে। আজরা একবার থমকে যায়, তারপর হুডিটা ভালো করে টেনে নেয়। মেহমেত এগিয়ে আসে, ধীরে ধীরে তার হুডিটা খোলার চেষ্টা করে। এমন সময় আজরা মেহমেতের পেটে পাঞ্চ মারে। এই মার খেয়ে মেহমেত প্রচণ্ড আঘাত পায়, কারণ এতক্ষণে সে বুঝতে পারছে যে হুডি পরা ব্যক্তি মার্শাল আর্ট জানে। হঠাৎ মেহমেত হুডি খুলে দেয়। মেহমেত, আজরা, তাদের চারপাশের লড়াই এক মুহূর্ত থেমে যায়। আজরার চোখে জল, ঠোঁটে এক ধরনের কষ্টের হাসি। তোমার চোখে কখনো আমাকে পুরোটা দেখনি, তাই না মেহমেত? এখন দেখো, এটাই আমি, ব্লাড কুইন। মেহমেত স্তব্ধ। তুমি এই সব করছো কেন? আমি তো ভাবিনি এতটা দূরে যাবে তুমি। আজরা ধীরে বলে, আমি বিচার পাইনি, তাই আমি বিচারক হয়েছি। যাদের সমাজ বাঁচায়নি তাদের আমি রক্ষা করছি। আমার উপায় আলাদা ছিল, কিন্তু লক্ষ্যটা ঠিক। এমন সময় পেছনে থেকে ভেসে আসে শীষ। একজন স্নাইপার দূর থেকে আজরার পিঠ বরাবর গুলি চালায়। আজরার শরীর কেঁপে ওঠে। সে কাশতে কাশতে নিচে পড়ে যায়। মেহমেত চিৎকার করে উঠে, আজরা! সে দৌড়ে এসে ধরে ফেলে। কিন্তু আজরা রক্তাক্ত মুখে বলে, আমাকে ধরো না, আমি কাউকে আর বিপদে ফেলতে চাই না। হঠাৎই এক ঝাপটা বাতাসের সাথে আজরা তার হাত ছাড়িয়ে সাগরের দিকে পড়ে যায়। জলের শব্দ, ধপ। জল ছিটকে উঠে আবার শান্ত হয়ে যায়। মেহমেত দৌড়ে জলের দিকে ছুটে যায়। আজরা, আজরা না! নোমান এসে বলে, ভাই, তুই কিছুই করতে পারবি না এখন। জল অনেক গভীর, অনেক ঢেউ সেখানে। পরদিন সকালের পত্রিকা হেডলাইন, মহাবন্দরে অর্গান চক্র ধ্বংস, ব্লাড কুইনকে শ্যুট করা হয়েছে কিন্তু সে নিখোঁজ। মেহমেতের অবস্থা করুণ তখন আজরার সত্যি জেনে এবং আজরার মৃত্যু দেখে সাথে সাথে স্ট্রোক করে। সাথে সাথে হাসপাতালে নেওয়া হলেও ডাক্তার কোনো গ্যারান্টি দিতে পারছে না।
এর মধ্যে কেটে যায় অনেক দিন। মেহমেদ আজরার রেখে যাওয়া একটা চিঠি পড়ছিল, যেখানে আজমির এর সাথে ঘটা সবটা জানতে পারে এবং বলে আমাদের প্রেমটা ছিল ফোয়ারার মতো, তবে কেন এই রাত আরেকটু দীর্ঘ হতে পারল না। সমাপ্ত।